শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টিভি ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত এই বিশেষ নাগরিক সংলাপে। নির্বাচন কমিশন এরই মধ্যে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের একটি দিনক্ষণ ঘোষণা করেছে। আগামী 12 ফেব্রুয়ারি বহুকাঙ্ক্ষিত সেই নির্বাচন। তার আগে ভোটার তথা নাগরিকদের প্রত্যাশা, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার এবং বাস্তবায়নের কৌশল ও রূপরেখা বুঝতেই আমাদের আজকের এই আয়োজন। সেই সাথে এদেশের জনগণের হয়ে আমরা এও বুঝতে চাই যে প্রতিশ্রুতি ভোটের আগে রাজনীতিকরা আমাদের দেন তা কি কেবলই নির্বাচনে জেতার জন্য নাকি বাস্তবসম্মত। এসব নিয়ে পরবর্তী সময়তে আমরা কথা বলবো। পুরো আয়োজন জুড়ে আমি নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। যমুনা টেলিভিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের এই উদ্যোগের সারথি ব্রিটিশ সরকারের সংস্থা FCDO। দর্শক, আমরা আজকের আলোচনার শিরোনাম নির্ধারণ করেছি জননিরাপত্তা অধিকার, কি চাই কি পাচ্ছি। 2024 সালের জুলাই মাসের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের রাজনৈতিক এবং সামাজিক পরিমণ্ডলে এক গভীর রেখাপাত হয়েছে। এই পরিবর্তনের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশা ছিল, কি প্রত্যাশা ছিল? একটি নিরাপদ রাষ্ট্র, মানবাধিকারের পূর্ণাঙ্গ সুরক্ষা। একটি অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে যার প্রধান লক্ষ্য একটি অবাধ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক কাঠামো পুনরুদ্ধার করা। তবে আমরা গত কয়েক মাসে জননিরাপত্তা ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া এবং উদ্বেগ দেখেছি। একদিকে যেমন পূর্ববর্তী সরকারের আমলে ঘটা মানবাধিকারের লঙ্ঘনের জবাবদিহিতার জন্য কিছু আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, তেমনি নতুন পরিস্থিতিতেও কিছুটা চ্যালেঞ্জ প্রকট হয়ে উঠেছে। যেমন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, সাধারণ অপরাধ বৃদ্ধি, রাজনৈতিক সহিংসতা, মব সন্ত্রাসের ঘটনা, নিরাপত্তা বাহিনীর আচরণে কাঙ্ক্ষিত পরিবর্তন না আসা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, হেফাজতে নির্যাতনের অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায় এবং দুর্বল জনগোষ্ঠীর উপর হামলার মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আমরা আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনায় বিষয়গুলো নিয়ে গভীর বিশ্লেষণ করবার চেষ্টা করব। এই সংকট থেকে উত্তরণে করণীয় এবং রাজনৈতিক দলগুলোর পরিকল্পনাও আমরা জানতে চাইব। আমাদের আজকের আলোচনায় আলোচক হিসেবে উপস্থিত আছেন দেশ বরেণ্য রাজনৈতিক নেতা এবং বিশেষজ্ঞবৃন্দ। তাদের সাথে একটু পরিচয় করিয়ে দিতে চাই। একদম আমার বাম থেকে শুরু করছি। আমাদের সাথে আছেন নূর খান লিটন, মানবাধিকার কর্মী, সদস্য গুম তদন্ত কমিশন। আমাদের সাথে আছেন ডক্টর সালমা আক্তার, অধ্যাপক, সমাজ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আছেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোবেন, বাংলাদেশ জামায়াতে ইসলাম। আমাদের সাথে আছেন ফারুক হাসান, যিনি মুখপাত্র ও সিনিয়র সহসভাপতি, গণ অধিকার পরিষদ। এবং ডান দিকে আছেন মনিরা শারমিন, যুগ্ম আহ্বায়ক, এনসিপি। আমাদের সাথে আরও আছেন ABM মোশাররফ হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, বিএনপি। আমাদের সাথে আরও আছেন ক্যাথরিন সিসিল, চিফ অফ পার্টি, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল। আমরা শুরুতে সূচনা এবং স্বাগত বক্তব্য শুনব ক্যাথরিন সিসিলের কাছ থেকে। Catherine, thank you for joining us today. Given your experience and perspective, we would really appreciate to know your thoughts on how public security and citizen rights are being shaped in the current context. To begin this discussion, I'd like to request you to share your opening remarks. Shuvo Shakal. Thanks to Jamuna TV and to Ms. Nusrat Brishti for hosting us today. Special thanks to the UK's Foreign, Commonwealth and Development Office and the Asia Foundation for their support of the Bangladesh Strengthening Political Accountability for Citizen Empowerment Project, which enables Democracy International to support political parties to strengthen their internal democracy and inter-party cooperation and harmony. Thanks to all of you for coming today to discuss citizen expectations regarding safety and security. Recent data shows growing concern about this topic, as well as real expectations that the next government will improve the situation. A new Democracy International poll conducted from November 5th through the 30th, before the shooting of Sharif Osman Hadi, showed that 92.3% said that they would not vote for a political party or candidate associated with acts of violence.
and nearly half of the respondents said they don't believe that political parties are doing enough to promote peace and reduce violence. Other polls showed the same concern. In a poll by Innovision Consulting in September, 57.5% named law and order as their top concern. In a poll by the International Republican Institute in September and October, 57% gave unfavorable ratings to the police. The data reveal a background of discontent driven by concerns about safety and security. In the Democracy International poll in November, 54.7% said that Bangladesh is heading in the wrong direction, representing a reversal since our poll in June and July. The November respondents said that the top reason for the wrong direction was the deterioration of law and order. A significant number also said that they were not better off than they were 1 year ago, and many cited security concerns as the reason. Higher percentages of women than men named security concerns. Recent data also suggests high citizen expectations for action to address these problems. In the Democracy International poll, respondents said their top priority for the new government is restoring law and order. Other polls have similar findings. When the BRAC Institute for Governance and Development asked people in July which reforms they consider most important, 57% cited changes to the police and justice systems. A poll by Protamalo and Keymaker Consulting Limited in October showed optimism that Bangladesh can make progress in this area. Despite general pessimism, 72.9% said they think the elected government will succeed in improving law and order. In fact, they were more optimistic about progress in this area than in any others. Again, all these polls were conducted before the shooting of Sharif Osman Hadi, so results might be different if we held a poll today. The data show that citizens are eager for solutions to these safety and security problems. Today, it will be useful to hear about each party's plans and to hear feedback from the experts. One final note, I'm fortunate to have interpretation today, and it will be on my phone. So if you see me looking at my phone, I'd like to assure you that I am listening and paying attention. Onek Dhanabad. That's completely fine. Thank you, Catherine, for your opening speech. আমরা ক্যাথরিনের বক্তব্যের মাধ্যমে মোটামুটি স্পষ্ট হয়েছে আজকের যেই নাগরিক সংলাপ তার প্রত্যাশা এবং উদ্দেশ্য। আমরা এ পর্যায়ে বিশেষজ্ঞ আলোচকদের কাছ থেকে জননিরাপত্তা বিশ্লেষণ শুনবো, এরপরে আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে যাব। আমি শুরুতেই জনাব নূর খানকে অনুরোধ করছি, আপনার কাছে সুস্পষ্টভাবে যেটি জানতে চাই, নির্বাচনী তফসিল ঘোষণার আগে এবং পরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেটা জনমনে খানিকটা হলেও ভয়ের সঞ্চার করেছে। আইন এবং সালিশ কেন্দ্র বলছে গত 9 মাসে 29 জন বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছেন। এমন বাস্তবতায় জননিরাপত্তা এবং মানবাধিকার পরিস্থিতিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন এবং বিদ্যমান অবস্থার উত্তরণে সরকারের পদক্ষেপ কতটা যথেষ্ট বলে মনে করেন? আপনি 4 মিনিটের মতো সময় পাবেন। সাথে দ্বিমত পোষণ করার সুযোগ নেই বললেই চলে। দু একটি বিষয়ের উপরে কথা বলা যাবে। তার আগে আইন ও সালিশ কেন্দ্র যে পরিসংখ্যান দিয়েছে 9 মাসে 29 জন, এটা কিন্তু পূর্ণাঙ্গ তথ্য না। কারণ আইন ও সালিশ কেন্দ্র বা বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোর যে পরিসংখ্যানটা তুলে আনে, সেটা সংবাদ মাধ্যমে যে পরিসংখ্যানটা পায় সেখান থেকে। বাস্তব সংখ্যাটা এর চেয়ে বেশি, কম হওয়ার সুযোগ নেই। তো একটা জিনিস হচ্ছে মানুষের ভিতরে নিরাপত্তাহীনতা, এই যে শঙ্কার জায়গাটা, এইটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটার সাথে আমি পুরানা দিনের আলোচনায় যেতে রাজি না। কারণ এক সময় ছিল এই দেশে যখন ফ্যাসিজম ছিল তখন রাষ্ট্র কর্তৃক ঘটনাগুলো ঘটতো এবং সেটা ছিল ভয়াবহ রকমের। এখন কিন্তু 5ই আগস্টের পর আমরা অন্ততপক্ষে ওই জায়গা থেকে বেরিয়ে আসতে পেরেছি যে রাষ্ট্র অন্ততপক্ষে স্পন্সর করে না ঘটনাগুলোর। এখানে যা ঘটনা ঘটছে সেটা হচ্ছে
বলতে পারেন রাষ্ট্রের কিছু কিছু ক্ষেত্রে দুর্বলতা বা অবহেলার বিষয়টা আছে, যে হয়তো গুরুত্ব দিচ্ছেন না। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে যে এখনও মানুষের ভিতর নিরাপত্তাহীনতা বা নিরাপত্তা নিয়ে যে শঙ্কা, সেই জায়গাটি কিন্তু প্রবলভাবে কাজ করছে। যে কোনো মানুষকে যদি আমরা জিজ্ঞেস করি, তিনি প্রথমেই বলবেন যে আমার প্রত্যাশা আগামী দিনে যাতে নিরাপত্তা বোধটা বেড়ে যায়, অর্থাৎ নিরাপদ থাকতে পারি আমরা। তো এই প্রত্যাশাটা মানুষ কার কাছে করছে? প্রত্যাশাটা করছে আগামী নির্বাচনের পরে, সুষ্ঠু একটা নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবেন তাদের কাছে মানুষের এই প্রত্যাশা। কারণ এই প্রত্যাশাটা এই কারণে এসছে যে আমরা বিগত দিনে দেখেছি রাষ্ট্র কিভাবে মানুষকে বাড়ি থেকে, রাস্তা থেকে, যে কোনো জায়গার থেকে, কর্মস্থল থেকে উঠিয়ে নিচ্ছে, তারপরে তাদের অনেকের আর খোঁজ মিলে না। আর যারা ফিরে আসেন তারা একটি কথাও বলতে পারেন না, বলতে চান না, ভীত থাকেন। এটার পিছনে সবচেয়ে বড় কারণটি ছিল, তখনও বলেছি এখনও বলছি, যেটা রাষ্ট্র যখন এই ঘটনাগুলির সাথে সরাসরি যুক্ত হয় তখন কিন্তু মানুষ নিজেকে আর নিরাপদ বোধ করতে পারে না, এবং সে তখন বুঝে যে আমার মুখ দিয়ে একটি কথা বের হলে সেটাই আমার ক্ষতির কারণ হবে বা আমার মৃত্যুর কারণ হতে পারে। এইটা একটা ব্যাপার। আর একটা হচ্ছে যে বর্তমান যে অবস্থাটা আমরা দেখছি, এইখানে নিরাপত্তাহীনতার প্রশ্নটা কেন আসছে? আসছে এই কারণে যে সমাজে এখনো চুরি, ডাকাতি, রাহাজানি যেমন চলছে, তার পাশাপাশি মব সন্ত্রাস যে হারে বাড়ছে এবং যেভাবে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য, মর্যাদাহানি, মানুষের কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়া, চাঁদার নামে মানুষের কাছ থেকে নিয়ে যাওয়া, মানুষের ঘর বাড়িয়ে অ্যাটাক করা এবং সর্বোপরি মানুষকে পিটিয়ে মেরে ফেলা, এরকম ঘটনা কিন্তু গত কয়েক মাসে আমরা প্রত্যক্ষ করেছি। ফলে এই জায়গাতে একজন রিক্সা চালক যেমন ভীত, তেমনি একজন সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তিও কিন্তু এই জায়গাটাতে ভীত। আমরা দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানে কি হচ্ছে। আমরা বলতে পারি, আমরা এক বাক্যে বলে দিতে পারি যে তৎকালীন স্বৈরাচারের সময়ে এরা যা করেছে তার তুলনায় অনেক কম, কিন্তু একটি ঘটনাও 5ই আগস্টের পর আমরা আসলে দেখতে চাই না। আমরা যখন এই যে কথা বলছি, এইটাকে কেন্দ্র করে যখন দেখা যাবে এটা প্রচার হবে, কেউ কেউ তাদের ভাষণে বলে ফেলবেন আমরা এত সুশীলতা চাই না, আমরা সুশীল দেখতে চাই না। এই কথাগুলির মধ্য দিয়ে কিন্তু প্রকারান্তর মারাত্মকভাবে থ্রেট করা হচ্ছে, এবং তাদের বোঝা উচিত যে মানবাধিকার কর্মীরা সব সময় জাগ্রতভাবে মানবাধিকার পরিস্থিতির যাতে ক্ষতি না হয়, মানবাধিকার পরিস্থিতি যাতে সমুন্নতা থাকে সেই চেষ্টা করবেন, এবং জনগণকে তারা এই কথাটা বলবেন। তারা পত্র পত্রিকা, বিবৃতি, বিভিন্নভাবে এই কথাগুলি বলবেন। আপনি দেখেন সূচনা বক্তব্যে আপনি কিন্তু অনেকগুলি ঘটনা এনেছেন, আমি কিছু ঘটনা আনলাম। এই জায়গাগুলিতেই আসলে প্রাধান্য দিতে হবে রাজনৈতিক দলকে, এবং এই বিষয়গুলি নিয়েই রাজনৈতিক দলকে এখন থেকে কাজ করতে হবে যে তারা ক্ষমতায় যাওয়ার পর পুলিশকে কিভাবে নিরপেক্ষ ভূমিকা পালন করার জন্য সহায়তা করবেন বা আইন প্রণয়ন করবেন। ইতিমধ্যে দেখেছেন পুলিশ কমিশনের কথা বলা হয়েছে। আমরা দেখেছি যদি এটাকে ফাংশন করতে দেন, স্বাধীনভাবে তারা যদি কাজ করতে পারে, তাহলে আমার মনে হয় একটু আমরা অগ্রগতি লাভ করব। আর আপনারা যদি ক্ষমতায় যেই প্রথম এগুলি বাতিল করে দেওয়ার চেষ্টা করেন বা এই বিষয়গুলিকে নিয়ে গুরুত্ব না দেন, তাহলে নিরাপত্তাবোধটা আসবে কি করে জনগণের ভিতর? এই যে এখন যেটা দেখছি, মব সন্ত্রাসের বিরুদ্ধে সরকারের তরফ থেকে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। মব কোথায় চলে যাচ্ছে আপনারা খেয়াল করেন, ব্যবসায়ীদের বাড়িতে, আদালতে, কারা ফটকে, সব জায়গায় এখন মব তৈরি হচ্ছে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে, রাস্তায় হেঁটে যাওয়া মানুষের দিকে আপনি দেখেন যেই কাজটি বিগত দিনে স্বৈর শাসকরা করেছেন, সেই একই কাজ যদি আজকে আপনারা করতে চান বা করার চিন্তা করেন তাহলে ভুল করবেন। যেমন ধরুন, এক সময় ছিল যে একটা ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষের নামে বা অজ্ঞাতনামা আসামি করে মামলা দেওয়া হতো, তারপর এটা নিয়ে বাণিজ্য হতো, এটা নিয়ে দেন দরবার হতো এবং মানুষ ভুগত। সাম্প্রতিককালে দেখেন আমরা বেশ কয়েকজন সাংবাদিককে যে সমস্ত কারণে আটক করতে দেখেছি, সেগুলি নিয়ে সুনির্দিষ্ট মামলা করতে পারতেন, কিন্তু সেটাতে স্পেশাল পাওয়ার অ্যাক্ট বা ওই যে সন্ত্রাস বিরোধী আইন দিয়ে আপনি তাকে আটকাচ্ছেন। তখন কি হচ্ছে? এইটাই মানুষের ভিতরে যে নিরাপত্তাহীনতা, এটার কিন্তু জন্ম দিচ্ছে। নিরাপত্তাহীনতা মানে এই না যে শুধু চোর ডাকাত করে। আপনার আইন কিভাবে প্রয়োগ হচ্ছে, আপনার বিচারালয় স্বাধীনভাবে কাজ করতে পারছে কি না, আপনার সমাজে
নানান শ্রেণী পেশার মানুষরা তাদের যে স্ব কর্মক্ষেত্রে তারা স্বাধীনভাবে কাজ করতে পারছেন কিনা এবং সেই কাজের তারা মূল্যায়িত হচ্ছেন কিনা, নাকি রাজনৈতিক দলের নির্দেশিত হয়ে সেখানে মূল্যায়িত হচ্ছেন, এই বিষয়গুলি সামগ্রিকভাবে আপনার নিরাপত্তা বোধকে জাগ্রত করার জন্য এর পজিটিভ দিকগুলি আমাদের দরকার। দিন শেষে তো পলিটিক্যাল পার্টি আমাদেরকে এগিয়ে নেবেন, আলোর দিকে নেবেন, প্রগতির দিকে নেবেন। নিশ্চয়ই এমনটি করার চেষ্টা করবেন না যাতে জনগণ আবার ফুঁসে ওঠে, জনগণ যাতে নিরাপত্তাহীনতায় না ভোগে। জনগণকে সেই জায়গাটিতে আপনারা পৌঁছায় দেন যেখান থেকে জনগণ যাত্রা শুরু করে প্রগতির দিকে এগোতে পারে। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ জনাব নূর খানকে। আমরা শুনলাম আপনার কথা। একটি বিষয়ে বলতে হয়, বারবার যে বিষয়টি আপনি অ্যাড্রেস করবার চেষ্টা করেছেন, নিশ্চয়ই ডক্টর সালমা আক্তার আপনিও শুনেছেন যে রাষ্ট্রের অবহেলা এবং দুর্বলতা আছে, এবং আমরা যেমনটি দেখি কোনো অপরাধ ঘটলেই নারী এবং শিশু সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়। আমাদের সমাজে একটি প্রচলিত ব্যাপার আছে যে নারীর প্রতি সহিংসতা, নির্যাতন করা অনেকটাই সহজ, সেটা অনলাইনে অফলাইনে যেটাই হোক না কেন। আপনার দৃষ্টিতে নারীর সাথে হওয়া অপরাধের প্রবণতা বা মাত্রা কেমন? সেই সাথে যেই বিভৎস আচরণ আমরা দেখি অনলাইনে নারীদের সাথে ঘটতে, সাম্প্রতিককালেও প্রচুর ঘটছে, সেটি কি সব দেশেই হয়? যদি হয়ে থাকে, এ থেকে মুক্তির উপায় কি বলে আপনি মনে করেন? ধন্যবাদ। প্রথমে আমি যমুনা টিভিকে ধন্যবাদ জানাতে চাই যে একটা চমৎকার এবং প্রয়োজনীয়, অত্যন্ত প্রয়োজনীয় একটি বিষয় নিয়ে আমরা আজকে নাগরিক সংলাপে আছি। জননিরাপত্তা, অধিকার, কি চাই, কি পাচ্ছি। তো আমি যদি একটা গুড গভর্নেন্সের পয়েন্ট অফ ভিউ থেকে, সাপ্লাই পয়েন্ট অফ ভিউ থেকে দেখি একটা স্টেট কীভাবে আমাদেরকে সাপোর্ট প্রোভাইড করে, তা আমার কাছে মনে হয় যে সেখানে যে ইস্যুগুলো খুব ইম্পর্টেন্ট সেখানে হচ্ছে রুলস অফ ল, পার্টিসিপেশন এনশিওর করা, রেসপন্সিভনেস, ইকুইটি, ইনক্লুসিভনেস, এফিসিয়েন্সি, ইফেক্টিভনেস, অ্যাকাউন্টেবিলিটি, কনসেনসাস, ট্রান্সপারেন্সি। তো যদি ম্যাক্রো লেভেল থেকে দেখতে চাই তাহলে অবভিয়াসলি স্টেট, কনস্টিটিউশন, লিগাল সিস্টেম, স্ট্র্যাটেজিস, বাজেট অ্যালোকেশন, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট। ম্যাক্রো লেভেল থেকে আমরা কি প্রোভাইড করছি। মাইক্রো লেভেলে যদি বলি তাহলে আমি বলবো যে সোশ্যাল ইনস্টিটিউশনগুলো কীভাবে ফাংশন করছে, সেগুলো জেন্ডার রেসপন্সিভ কিনা, জেন্ডার ইকুইটি সেখানে আমরা এনশিওর করতে পারছি কিনা। যদি আমি হিউম্যান রাইটসের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, নারীর জন্য একই ব্যাপার যে আমরা কি পাবলিক স্ফিয়ারে তাদের পার্টিসিপেশন, প্রেজেন্সকে এনশিওর করতে পারছি, সেফটি দিতে পারছি, হোম অ্যান্ড প্রাইভেট স্ফিয়ারে কি পারছি, আরেকটা ডিজিটাল স্পেসে পারছি কিনা। আমরা যদি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাম্প্রতিক সময়ের গত 4-5 বছরের রিপোর্টগুলো দেখি, তো সেখানে কিন্তু দেখছি যে বাংলাদেশে এসডিজির অ্যাচিভমেন্টের 5 তো বটেই, ইভেন 4, 1, 2, 3 এই সব কটাতেই কিন্তু একটা বড় কনসার্ন হচ্ছে যে নারীদের অ্যাক্সেস টু রিসোর্সেস এবং ইকুইটেবল পার্টিসিপেশন আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে 3টা ইম্পর্টেন্ট ইস্যু এখানে দেখা যাচ্ছে। একটা হচ্ছে জেন্ডার বেসড ভায়োলেন্স অ্যাট হোম, একটা হচ্ছে যেটা পাবলিক স্ফিয়ারে, পাবলিক ট্রান্সপোর্টে তারা ফেস করেন, আর একটু আগে যেটা বললাম যে দেখা যায় না, পার্টিকুলারলি আমরা পার্সোনালি অ্যাক্সেস করতে পারছি না, কিন্তু সেই মানুষটা কিন্তু সেটা ফেস করছেন। এবং আমি মনে করি এটা সবচেয়ে ভীতিকর, কেননা তিনি শেয়ার করতে পারছেন না, সেই ভীতিটা নিয়ে বেঁচে থাকছেন। সো সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে যে তারা যাচ্ছেন সেই জায়গাটা আমরা অ্যাড্রেস করছি না। তাহলে একটা সেফ ডিজিটাল স্পেস খুব ইম্পর্টেন্ট। এবং আমার কাছে সবসময় মনে হয় যে আমরা দেখেছি গবেষণাগুলো থেকে যে একটা কনফ্লিক্টিং অথবা আনরেস্ট সিচুয়েশন অথবা স্টেটের খুব স্ট্রং সাপোর্ট না থাকলে সেই ইনস্টিটিউশন, সেই ডিউরেশনটায় নারীরা অনেক বেশি ভালনারেবিলিটি সিচুয়েশনের মধ্যে থাকে। এখন যখন আমরা এটাকে অ্যাড্রেস করব, কোন জায়গাটায় আমরা বেশি মনোযোগ দিতে পারি, একটা হচ্ছে অবভিয়াসলি যেটা আমরা একটু আগে আলোচনা করছিলাম যে পাবলিক পার্টিসিপেশন থ্রু দ্য পলিটিক্যাল পার্টিসগুলোর এজেন্ডা কি, তারা কি এটাকে কনসার্ন যে জেন্ডার ভায়োলেন্স একটা ইম্পর্টেন্ট ইস্যু, জেন্ডার ইকুইটি। দ্বিতীয় ইস্যুটা হচ্ছে আমরা নারীদেরকে কি খুব হোমোজেনাস গ্রুপ হিসেবে দেখি, নারীদের মধ্যেও কিন্তু হেটেরোজেনিটি, ভিন্নতা আছে, নারীদের মধ্যে ইন্টারসেকশনালিটি আছে। তো সেখানে কিন্তু একজন প্রফেশনাল উমেন হিসেবে আমার কিছু ব্যক্তিগত যে সমস্যা আছে, আমাকে যে সাপোর্ট সিস্টেম প্রোভাইড করছে সেই নারীটার সমস্যা হয়তো তার থেকে একটু ভিন্ন। পাবলিক ট্রান্সপোর্টেশন বা ডিজিটাল স্পেস তারা কিভাবে ব্যবহার করছেন। আমি যেহেতু শিক্ষক, আমার কাছে একটা মেজর কনসার্ন হচ্ছে তরুণরা।
আমাদের শিক্ষার্থীরা কিন্তু বুঝতে পারে না এই ডিজিটাল স্পেসটার সেফটি আনসেফটি নিয়ে। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় প্রথম কথাটা হচ্ছে অবভিয়াসলি রাষ্ট্র এবং সিভিল সোসাইটির পক্ষ থেকে, পলিটিক্যাল পার্টিগুলোর পক্ষ থেকে অ্যাওয়ারনেস বিল্ডিংটা করা এবং পলিটিক্যাল পার্টিগুলোর কমিটমেন্ট শো করা যে আমরা যেখানেই থাকি না কেন নারীর প্রতি সহিংসতার ব্যাপারে আমরা অনেক বেশি আগুয়ান থাকবো। একটা নারী যখন খুব কম্পিটিটিভ লেভেলে চলে যান তখন কিন্তু সোসাইটাল একটা পারসেপশন থাকে যে তাকে সামহাও ডাউনগ্রেড করা, যে না আর কিছু না হলেও তার ক্যাপাবিলিটির বাইরেও বেশি কিন্তু কোশ্চেনটা হয় তিনি নারী, তিনি মেয়ে বলেই এটা পেয়েছেন, যেটা কিনা অবভিয়াসলি খুবই একটা নেগেটিভ এবং ডিরোগেটরি পার্সপেক্টিভ। সো সেই পারসেপশনটা তৈরি করার চেষ্টা করা। ক্যান্ডিডেটরা কী করবেন, সিভিল সোসাইটি আমরা জানি তারা কাজ করছেন। এখানে আমি ধন্যবাদ দিই যে অনেকগুলো বড় রাজনৈতিক দলের রেপ্রেজেন্টেশন আছে, আমরা আশা করব যে তারা এটাকে নিয়ে ভাববেন। আরেকটি ইস্যু হচ্ছে পুলিশ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, যে তারা কতটা ফিমেল রেসপন্সিভ, জেন্ডার রেসপন্সিভ, এবং সেক্ষেত্রে আমার মনে হয় ফিমেল পুলিশদেরকে একটা বড় ধরনের সেল তৈরি করে জেন্ডার রিলেটেড অ্যাক্টিভিটিসগুলো রিভিউ করা এবং সেটা তারা কিভাবে বেটারমেন্টে যেতে পারে। আরেকটা হচ্ছে এজ বেসড করা অ্যাপ্রোচ। নিশ্চয়ই টিনেজাররা যেইটা ফেস করছে, আমার মতো প্রফেশনালকে একটু অবভিয়াসলি কমন ইস্যুজ আছে, সিকিউরিটি ইজ এ কমন কনসার্ন, রাত 10টা 11টা আমারও বাড়ি ফিরতে ভয় লাগে একইভাবে, বিকজ আই এম এ ফিমেল। তো তারপরে আমার কাছে মনে হয় যে পলিসিগুলো খুব স্পেসিফিসিটি দিয়ে নেওয়া, এই ইন্টারসেকশনালিটি ডাইভার্সিটিগুলোকে নিয়ে আসা। আরেকটা জিনিস হচ্ছে কন্টিনিউয়েশন, সাস্টেইনেবিলিটি। জাস্ট আমরা ইলেকশন সামনে বলেই একটা ইস্যু নিয়ে খুব ডিসকাস করলাম তারপর ভুলে গেলাম, সেটার জন্য হয় না। এই সাস্টেনেবল এফোর্টটা যেন আমাদের পক্ষ থেকে থাকে। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ডক্টর সালমা আক্তার। আমরা শুনছিলাম আপনার কথা, বেশ কিছু সমস্যা আপনি চিহ্নিত করেছেন। আমরা আশা করব রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত আছেন তারা এর একটি সমাধান দেবেন। আমি এ পর্যায়ে যেতে চাচ্ছি গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের কাছে। আপনি শুনলেন আমাদের দুইজন এখানে যারা আছেন, একজন মানবাধিকার কর্মী, একজন অধ্যাপক, তারা বলছিল বেশ কিছু সমস্যার কথা। আমি যদি শুধুমাত্র আমার কথাই বলি, আমি একজন নাগরিক, আমি সেফ ফিল করতে চাই। তো আমি সহ বাকি যত জনগণ আছে তাদের জননিরাপত্তা নিশ্চিত করতে আপনার দলের ভাবনা কি? গুড মর্নিং, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরুতেই বলে রাখি, যেহেতু আমাদের বেশ কয়েকজন এক্সপার্ট তারা আসলে বেশ কিছু মতামত বা পরামর্শ ইতিমধ্যেই আমাদের সামনে দিয়েছেন। আজকের টপিকটা হচ্ছে জননিরাপত্তা ও অধিকার। যেহেতু আমাদের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একবারই সন্নিকটে, এই নির্বাচনে যে দলেই ক্ষমতায় আসুক তাদেরকে এই জননিরাপত্তা এবং নাগরিক অধিকার নিশ্চিত করতে হবে। তো আমরা যেহেতু প্রত্যেকটি রাজনৈতিক দলেরই বাংলাদেশের প্রথম সারির এখানে প্রতিনিধিরা উপস্থিত রয়েছি, তো আসলে আমাদের বিগত 54 বছরের ইতিহাসে বাংলাদেশের যে এক্সিস্টিং যে অর্গানগুলো, যে প্রতিষ্ঠানগুলো, যে সংগঠনগুলো কিংবা যে প্রতিষ্ঠানগুলো আমাদের ছিল বাংলাদেশে, প্রত্যেকটাই কিন্তু তাদের সিস্টেমগুলো এমনভাবে আমরা নষ্ট করে ফেলেছি বা কলাপসড করছে যে এখান থেকেই আসলে উত্তরণটা অনেক জটিল এবং কঠিন, বাট নট ইম্পসিবল। তো আমি একবারে সরাসরি আমার দল গণ অধিকার পরিষদ যদি আগামীতে ক্ষমতায় আসে কিংবা আমরা যদি পার্লামেন্টে যাই, তাহলে আমরা কি করব। ফার্স্ট অফ অল, আমাদের যে নির্বাচন ইশতেহার, এই ইশতেহারের কাজ আমরা ইতিমধ্যে প্রায় চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসছি। এখানে যে বিষয়গুলো আমরা গুরুত্ব দিয়েছি তার মধ্যে প্রথমটা হচ্ছে ল অ্যান্ড অর্ডার নিশ্চিত করা। বিগত সময়ে বাংলাদেশে এই ল অ্যান্ড অর্ডার নিশ্চিত হয় নাই শুধুমাত্র রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের স্বার্থে আমাদের যে এক্সিস্টিং আইনশৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে তাদেরকে ব্যবহার করার কারণে। যেমন ধরেন, আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল আমরা কি চাই, আমরা একটি নিরপেক্ষ পুলিশ বাহিনী চাই, কিন্তু আমরা একই সাথে এটাও ফিল করি, এটাও মন থেকে চাই যে ওই পুলিশ বাহিনীর প্রধান আমার মতাদর্শের লোক হবে। যখন আমি পুলিশ বাহিনীর হেড অফ দ্য পুলিশ ডিপার্টমেন্ট যখন নিয়োগ হবে, পদোন্নতি হবে, সেই ব্যক্তিরা যাতে আমার আইডিওলজি বিলং করে, আমার মতাদর্শ যাতে বহন করে, এরকম ব্যক্তিরা যাতে পুলিশ বাহিনীর প্রধান হয়। তো এরকম চিন্তা যদি আমরা রাজনৈতিক দলগুলো লালন করি, তাহলে এই পুলিশ বাহিনী বলেন কিংবা এক্সিস্টিং যে আইন শৃঙ্খলা বাহিনীগুলো রয়েছে, এরা কখনোই জনগণের কল্যাণে কিংবা জনগণের পক্ষে কাজ করতে পারবে না। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এখানে আমাদের কি গুরুত্ব দিতে হবে? প্রফেশনালিজম। কোনোভাবেই দলীয় আইডিওলজিকে প্রাধান্য দিয়ে এই কাজগুলো যদি আমরা করতে থাকি, তাহলে কিয়ামত পর্যন্ত আমি মনে করি বাংলাদেশের এই আইনশৃঙ্খলা বাহিনী কখনোই আমরা জনগণের বাহিনীতে রূপান্তর করতে পারবো না। পুলিশ সংস্কার দেখেন, বিগত 54 বছরে এই বাহিনীগুলোকে আমরা তো আমাদের মতো ব্যবহার করেছি। এখন যেহেতু একটি গণঅভ্যুত্থান পরবর্তী সময় আমরা আসলে পার করছি, এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে পুলিশ বাহিনীকে আমাদের আমূল একটা পরিবর্তনের মাধ্যমে ঢেলে সাজাতে হবে। এই জায়গাটা যদি আমরা করতে না পারি, কারণ জনগণের নিরাপত্তার প্রধানতম দায়িত্ব কিন্তু আমাদের পুলিশ বাহিনীর উপরে। যে যাই বলুক, নিরাপত্তার দায়িত্ব যে বাহিনীটির উপরে আমরা
দিচ্ছি বা দিয়েছি, এই বাহিনীকে যদি আমরা আমূল একটা সংস্কারের মধ্য দিয়ে জনগণের বাহিনীতে রূপান্তর করতে না পারি, তাহলে কিন্তু তারা আমাদের নিরাপত্তা দিতে পারবে না। তারাও কিন্তু ইনসিকিউর ফিল করে এখন, মানে জনগণ তো ইনসিকিউর একটা অবস্থার মধ্যে রয়েছে। ইভেন বাংলাদেশের পুলিশ বাহিনী কিংবা অন্যান্য যে অর্গানগুলো রয়েছে আমাদের, তারাও মারাত্মক রকমের একটা ইনসিকিউর অবস্থার মধ্যে রয়েছে। এই ইনসিকিউর অবস্থাটা কে তৈরি করেছে? বিগত সময়ে রাজনৈতিক দলগুলো যারা ক্ষমতায় ছিলেন, পাওয়ারে ছিলেন। তো এই জায়গাতে আমাদের একটা পরিবর্তন নিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিং এই জিনিসটা আমাদের অতীতে ছিল না ভাবে, এটা সাম্প্রতিক সময়ে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি। এটাকে আরও ডেভেলপ করতে হবে, কারণ কমিউনিটি পুলিশিং ছাড়া আসলে বাংলাদেশের রুট লেভেলে যে আমাদের সিকিউরিটি বা নিরাপত্তার যে বিষয়টা, এটা আসলে আমরা ম্যাস লেভেলে আমরা নিশ্চয়তা দিতে পারবো না। যেমন ধরেন ট্রাফিক সিস্টেম, এই ট্রাফিক সিস্টেম এতটা মানে মারাত্মকভাবে আমাদের আজকে মানে আমাদের বিশেষ করে ঢাকা শহরে, এটা তো মানে আমাদের জনজীবনে যে টাইম মেনটেন করা থেকে শুরু করে যে মানে হ্যাম্পার্ড যে আমাদের কাজগুলো ঘটায়, এখানে যদি এই কমিউনিটি পুলিশিংটাকে আমরা ডেভেলপ করতে পারি, তাহলে দেখা যাবে ট্রাফিক সিস্টেম থেকে শুরু করে আমাদের রুট লেভেলে যে আপনার অপরাধগুলো হয়, এগুলো কিন্তু অনেকাংশে আমরা কমিয়ে আনতে পারবো। রাজনৈতিক ঐক্য, যেটা আমরা বরাবরই বলে আসছি, বিগত 54 বছরে আমাদের সবচাইতে বড় ব্যর্থতা পলিটিক্যাল স্টাবিলিটি আমাদের ছিল না, বা হারমোনিটা আমাদের মারাত্মকভাবে হ্যাম্পার হয়েছে। রাজনৈতিক ঐক্য ছাড়া পৃথিবীর কোনো দেশেই তারা তাদের যে আপনার ডেভেলপমেন্ট বা উন্নতির সর্বশিখর যেটাকে বলি, ঘটাতে পারে নাই। বাংলাদেশের এই 54 বছরে 54 ইয়ার্স অলরেডি গান, এই 54 বছরে রাজনৈতিক হারমোনিটা আমরা গড়তে পারি না। এখানে যে দল যখনই ক্ষমতায় আসে, তারা তাদের মতো করে এখানে একটা আধিপত্যবাদ বিস্তার করে, প্রতিষ্ঠা করে। যারা অপোনেন্টে থাকে, বিরোধী দলে থাকে, ভিন্ন মতের থাকে, তাদেরকে কোনোভাবেই অ্যালাউ করা হয় না, টলারেট করা হয় না। এই যে টলারেন্সের অভাব ভিন্ন মতের প্রতি, বিরোধী দলের প্রতি, এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সোশ্যাল মিডিয়া মনিটরিং ভেরি মাচ ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আমাদের যে 3টি প্রধানতম যে অর্গান, বিচার বিভাগ, শাসন বিভাগ এবং আইন বিভাগ, এবং অন্যান্য যে আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, এই প্রতিষ্ঠানগুলোর যে নিয়োগ প্রক্রিয়া, এই প্রতিষ্ঠানগুলোর যে আপনার কার্যক্রমের যে পদ্ধতি, এইগুলোতে আমাদের কোনোভাবেই পলিটিক্যাল ইনফ্লুয়েন্স রাখা যাবে না। পিএসসি থেকে শুরু করে নির্বাচন কমিশন, অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রত্যেকটাই যখন এইসব প্রতিষ্ঠানে আপনার পলিটিক্যালি ইনফ্লুয়েন্স থাকবে না, রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না, তখন কিন্তু তারা সত্যিকার অর্থে সঠিকভাবে ফাংশন করতে পারবে এবং জনগণের কল্যাণে ভূমিকা রাখতে পারবে। তো আমরা ইনশাআল্লাহ গণ অধিকার পরিষদ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি পার্লামেন্টে যাই, আমি যে কথাগুলো এখানে বললাম, এই প্রত্যেকটা কথাই আমরা বাস্তবায়ন করার সর্বাত্মক চেষ্টা করব। তবে আমি আবারও বলছি, এখানে আমি আমার পার্টি কিংবা আমি এককভাবে এটা কিন্তু বাস্তবায়ন করতে পারবো না। সর্বোপরি আমাদের পলিটিক্যাল হারমোনি লাগবে, আমাদের রাজনৈতিক ঐক্য লাগবে। রাজনৈতিক ঐক্যটা এভাবেই হতে হবে যে আমাদের দেশ এবং জনগণ সবার আগে। যদি আমি এটা মনে করি যে আমার পলিটিক্যাল পার্টি এবং আমি সবার আগে, তাহলে কিন্তু কোশ্মিন কালেও এটা আসলে বাস্তবায়ন সম্ভব নয়। সবার আগে জনগণ, সবার আগে বাংলাদেশ, এই ফিল, এই ধারণা, এই চিন্তা আমাদের মননে মস্তিষ্কে যদি আমরা রাখতে পারি, তাহলে দেখবেন আগামী 5 বছর কিংবা 10 বছরের মধ্যে আমরা একটা সুন্দর বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ ফারুক হাসান। আমরা শুনছিলাম আপনার পরিকল্পনার কথা। আমরা প্রত্যাশা করব আপনারা জননিরাপত্তা নিয়ে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করবেন, যার সুফল পাবো আমরা, মানে জনগণ। আমরা এ পর্যায়ে যাচ্ছি মনিরা শারমিনের কাছে, এনসিপির যুগ্ম আহ্বায়কের কাছে। আপনি অনেকক্ষণ যাবৎ শুনছিলেন আমাদের এক্সপার্টিস কি বলল এবং গণ অধিকার পরিষদের পক্ষ থেকে কি বলা হয়েছে। একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে তো আপনার দলের জন্ম, এবং আপনাদের কাছে কি প্রত্যাশা তা কিন্তু দেয়ালে দেয়ালে লেখা আছে। আমি যেটি জানতে চাই, একজন নারী হিসেবে আপনি নিজে আসলে রাজনীতির মাঠে কতটা সেফ ফিল করেন, কিংবা আপনার কর্মীরা, আপনার ভোটাররা? যদি পরিস্থিতি সন্তোষজনক না হয়, সেক্ষেত্রে এই পরিস্থিতি থেকে উত্তরণে এনসিপি কি করবে, এই একটি প্রশ্ন। আরেকটি বিষয়, আপনারা যদি ক্ষমতায় যেতে না পারেন, সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা নিয়ে আপনারা কতটা সোচ্চার থাকবেন? ধন্যবাদ। যারা উপস্থিত আছেন সকলকে শুভেচ্ছা। এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে নারী হয়ে যে কোনো চ্যালেঞ্জিং পেশা, আমি যদি বলি সেটি সাংবাদিকতা হোক, সেটি ফুটবলকে পেশা হিসেবে নেওয়া হোক, সেটি রাজনীতিতে নারীর আশা বলেন, সেই সব জায়গাতেই আসলে কেউই আসলে নিরাপদ না। কারণ একজন নারী যখন একটি চ্যালেঞ্জিং বিষয়ে কথা বলতে চায়, সেখানে যে পরিমাণ সাইবার বুলিংয়ের শিকার হতে হয়। আমি যখন মিডিয়াতে বক্তব্য দেই, আমি আমার টক শোর কখনো ওই নিচের যে কমেন্টগুলো সেগুলো পড়তে যাই না। ইট মেড মি ট্রমাটাইজড অল দ্য টাইম। এবং একই কথা আমার একজন পুরুষ সহযোদ্ধা বলছেন, কিন্তু তারা খুব ভালোভাবে আমার সমাজ তাদের নিচ্ছে। কারণ নারী নেতৃত্ব
এটি আসলে, এবং সেটি যদি রাজনৈতিক নেতৃত্ব হয় সেটি আরও অনেক বেশি কঠিন। সেক্ষেত্রে আমার যেটা সবচেয়ে বেশি আমি ফিল করি সেটা হচ্ছে যে দলীয় যে নেতাকর্মী তাদের নিয়ন্ত্রণ, এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তাদের আসলে এক ধরনের কাউন্সিলিংয়ের মধ্যে আনা দরকার, যে নারী নেতৃত্ব বা আপনার আসলে আপনার যা খুশি আপনি তাই বলতে পারেন না সাইবার স্ফিয়ারে। আপনার যা মনে হলো আপনি বললে সেটার জন্য কিন্তু এক ধরনের রিপার্কেশন আপনার সহ্য করতে হবে, সেখানে কিন্তু আইনি পদক্ষেপের মধ্যে আমরা যাব। এবং সাইবার বুলিংটা এত বেশি নর্মালাইজ করে ফেলেছি আমরা কিন্তু এই ব্যাপার নিয়ে খুব বেশি উচ্চকিত না। আমরা কেউ একজন আসলে আমাদের কিছু বলে চলে গেল, কমেন্টে একটা বিষয় লিখে গেল, এটার জন্য যে আমরা আসলে আইনি একটা পদক্ষেপের মধ্যে যেতে পারি সেটার মধ্যে আমরা যাই না। সেই জন্য আমার যেটা মনে হয়, আমার দলের পক্ষ থেকে আমাদের যে 24 দফা, সেখানে আমরা বলেছি যে নারীদের এই যে হয়রানি সাইবার স্পেসে, এটার জন্য আলাদা একটা টিম গঠন করার, মানে উইমেন পুলিশিং তাদের নিয়ে, এটি যাতে আসলে ইনস্ট্যান্ট, যাতে আসলে এই বিষয়গুলো নিয়ে যখনই আমরা কথা বলবো তখন যাতে ইনস্ট্যান্ট একটা সমাধান দেয়া যায়। এবার যদি বলি যে যেটা সার্বিকভাবে বলি, যে স্বাভাবিকভাবেই গণ অভ্যুত্থানের মধ্যে থেকে যেই কটি দল আসলে গণ অভ্যুত্থানের পরে আসলে শুরু করেছে তাদের যাত্রা, তার মধ্যে এনসিপি সবচেয়ে বেশি তরুণ নেতৃত্বের দল। তো সেই জায়গা থেকে আমাদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক বেশি। আমরা সেই প্রত্যাশার ভারটা বহন করতে হয় সবসময় আমাদের, এবং এই জায়গা থেকে আমাদের কিছু নতুন চিন্তা আছে এবং এই প্রত্যাশার সাথে মিলিয়েই, সেটি হচ্ছে, দেখেন আমরা কিন্তু অনেক দিন ধরেই বলছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত শুধুমাত্র আমরা কথাটা বলছি বলে এনসিপির উপরে আসলে সেই দায়টা সবসময় চলে এসছে। ব্যাপারটা এমন যে আসলে অন্য রাজনৈতিক দলের আসলে সেই নতুন রাজনীতি নির্মাণের কোনো দায় নেই। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে প্রশাসনিক এবং যেই পুলিশের প্রতি আসলে যে রাজনৈতিক দলগুলোর দখলদারিত্ব, সেই দখলদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় সমস্যা জননিরাপত্তার ক্ষেত্রে। এই দখলদারিত্ব আমার কাছে মনে হয় যে একটা ব্লেম গেমের মতো। প্রত্যেকটি রাজনৈতিক দলই দেখা যায় যে একজন আরেকজনের উপরে দোষারোপ করে তখন যখন নিজেদের ভাগটা আসলে প্রশাসনে এবং পুলিশে কমে যায়। তো এই জায়গা থেকে আসলে আমাদের বের হয়ে আসতে হবে। আমরা এই জন্য কিন্তু ঐকমত্য কমিশনে আমরা বহুবার বলবার চেষ্টা করেছি যে আমাদের প্রাতিষ্ঠানিক দলীয়করণ বন্ধ করতে হবে। প্রাতিষ্ঠানিক দলীয়করণ যদি বন্ধ না হয়, আমরা যদি প্রশাসনকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত না করতে পারি, পুলিশকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত না করতে পারি, তাহলে আসলেই সত্যিকার অর্থে পরিবর্তন যেটা আমরা চাচ্ছি সেটি হবে না। অবশ্যই আমার দল থেকে আমি চাইবো না যে কোনো একটি পক্ষ এনসিপির হয়ে কাজ করুক। এই নির্বাচনে আমাদের এই আকাঙ্ক্ষা নাই। আমরা চাই যে প্রশাসনের মতো কাজ করুক, তারা নিরপেক্ষ ভূমিকা পালন করুক এবং সকল রাজনৈতিক দলকে তারা আসলে একই ধরনের ফ্যাসিলিটি দিক। এবং বিষয়টা হচ্ছে সেই তখনই আসলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ড যেটা আমরা বলছি সেটি কিন্তু হবে। কিন্তু দেখেন, সবচেয়ে দুঃখজনক ব্যাপার এই যে বাংলাদেশে পুলিশ এত অ্যাক্টিভ, তারা মাটির নিচে সন্ত্রাসী গেলেও তারা বের করে আনতে পারে। কিন্তু আমরা দেখলাম যে শরীফ ওসমান হাদি, যিনি কিনা একজন ক্যান্ডিডেট ঢাকা 8 আসনের, তার কিন্তু যেই আসামি তাকে কিন্তু এখনো ধরতে পারেনি। সুতরাং বাংলাদেশের এই যে একটা যে সেটেলমেন্ট, সেটা কিন্তু শুধুমাত্র পুলিশ না, সব জায়গায় এখনো সেই ফ্যাসিবাদী সেই সেটেলমেন্ট আছে। সুতরাং এই জায়গা থেকে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি এই যেটি ফারুক হাসান বললেন, রাজনৈতিক ঐক্য। আমরা কিছু বিষয়ে আমরা যদি নিজেদের মধ্যে এই ঐক্যটা না রাখি, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা যেটা চাচ্ছি সেটা আমরা পারবো না। এবং দেখেন, আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আমি বলতে চাই, সেটি হচ্ছে নিরপেক্ষ নাগরিক সমাজ। আমরা মব কিন্তু দেখেছি, আমরা মব এর আগেও দেখেছি। 57 জন সেনা অফিসার যখন হত্যা করা হয়েছে, আমরা তখন মব দেখেছি, কিন্তু সেটি কিন্তু মব হিসেবে আমরা বলতে শুনিনি। আমরা কিন্তু শাপলা গণহত্যা দেখেছি, সেই শাপলা গণহত্যাও যে একটা মব, সেটি কিন্তু আমরা নাগরিক সমাজের পক্ষ থেকে বলতে শুনিনি। বাংলাদেশে 700 থেকে 800টি আয়না ঘর হয়েছে, তখন কিন্তু আমরা বলতে শুনিনি যে এটি একটি মব হচ্ছে, এটি একটি রাষ্ট্রীয় ব্যাকআপে একটা মব হচ্ছে, সেটা আমরা বলতে শুনিনি। সুতরাং মবকে মব বলতে হবে, যেটি আসলেই মব সেটিকেও কিন্তু নাগরিক সমাজকে মব বলতে হবে। সেরকম একটি নাগরিক সমাজ আমাদের প্রয়োজন। আর আমরা তো নাগরিক সমাজকে আসলে কালচারাল যে ফ্যাসিজম তৈরি হয়েছে, আমি গত 17 বছরের কথা বলছি, সেটি নিয়েও খুব উচ্চকিত হতে দেখিনি। সুতরাং এই কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে আসলে আমাদের যে আমরা যারা রাজনৈতিক দল আছে, সিভিল সোসাইটি আছে, সবারই একত্রে আসলে এই লড়াইটা আমাদের করতে হবে। এবং সেটির ক্ষেত্রে আমাদের দল তো সবসময়ই অগ্রবর্তী ভূমিকা পালন করবে। এবং দেখেন,
এই যে সামাজিক সংগঠনগুলো, সেগুলোও কিন্তু আমরা দেখেছি গত 17 বছরে এই যে কালচারাল ফ্যাসিজমের কথা বললাম, কেউই কিন্তু আসলে নিরপেক্ষ ভূমিকায় থাকতে পারেনি। আমরা দেখেছি শিক্ষকদের মধ্যে এক ধরনের ডিভাইডেশন, শিক্ষকরাও দলীয় হয়ে গেছে। সুতরাং এই জায়গাগুলোতে আমাদের সত্যিকার অর্থে আমার দল কি করবে বা অন্য একটি দল কি করবে, এর থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা সত্যিকার অর্থে বাংলাদেশটাকে কেমন দেখতে চাই। এই জায়গাতে শুধুমাত্র এনসিপি প্রচেষ্টা করলে হবে না, শুধুমাত্র গণ অধিকার প্রচেষ্টা যদি অব্যাহত রাখে তাহলে হবে না, বিএনপি প্রচেষ্টা অব্যাহত রাখলে হবে না। এই জায়গাতে আমাদের একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং এখানে সকল রাজনৈতিক দলের সদিচ্ছা এবং আন্তরিকতা প্রয়োজন। এবং এই জায়গা থেকে অবশ্যই যে আমি যদি বলি যে এই পরিবর্তনের জন্য যে সামাজিক সংগঠনগুলো আছে তাদেরও অগ্রবর্তী একটা ভূমিকা প্রয়োজন। আর এই জননিরাপত্তা বলতে শুধুমাত্র আসলে এই সময়ের আলাপটা যাতে থেমে না যায়, এই জননিরাপত্তার এই আলাপটা যাতে অব্যাহত থাকে এবং এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে আমরা এই সংকট সমাধান করতে পারবো বলে আশা করি। ধন্যবাদ। জননিরাপত্তা যতদিন নিশ্চিত না হবে এই আলোচনা চলতেই থাকবে। মনিরা শারমিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে যেতে চাচ্ছি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের কাছে, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীও আপনি। অনেকে অনেক ধরনের পরিকল্পনার কথা বলেছে, সমস্যার কথা বলেছে। প্রথমেই জানতে চাই জননিরাপত্তা নিয়ে আপনার দলের পর্যবেক্ষণ কি, এই একটি প্রশ্ন। আর আপনারা আসলে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, পাহাড়, সমতল পরিশেষে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কি কি পরিকল্পনা নিয়েছেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা পলিসি লেভেলে যেটা আমাদের পলিসি, সেটার ব্যাপারে একটু বলতে চাই। আমি বলবো জননিরাপত্তাটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি। এইটা অনেকগুলো ফ্যাক্টরস আছে। প্রথমে যেটা, যেহেতু আমরা একটি আদর্শিক রাজনীতি করি, আমরা ধর্মভিত্তিক রাজনৈতিক দল, আমাদের যে আদর্শ সেটা আমাদেরকে শিক্ষা দিচ্ছে, এটা সর্বোচ্চ প্রায়োরিটি হতে হবে। আমি কোট করতে চাই সূরা ইব্রাহিম, কোরআন শরীফের 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাষায়, ওয়াইজ ক্বালা ইব্রাহিমু রব্বি জাআল হাযাল বালাদা আমিনা। অন্য কোনো কিছুর আগে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার এই দেশকে আপনি নিরাপদ বানান, ইভেন বিফোর সাইটিং শিরক এবং আদার যে ইসলামিক নর্মসগুলো আছে। এখান থেকে আমরা যেটা নিয়েছি টেক অ্যাওয়ে, যে একটা রাষ্ট্রের জন্য সব কিছুর আগে জননিরাপত্তাটা এটা সবচেয়ে বেশি প্রায়োরিটি পাওয়া উচিত। সেকেন্ডলি যেটা আপনারা দেখেছেন, আমরা জনগণ কি চায় এটা আমাদের ইশতেহারে ইনকর্পোরেট করার জন্য আমরা কিন্তু অনলাইনে আমাদের পাবলিক ওপিনিয়নকে আমরা ইনভাইট করেছি এবং সেখানে আমরা যেটা দেখছি, যেটা ক্যাথরিনও বললেন, যে ওভারওয়েলমিং মেজরিটি তাদের কিন্তু মেইন কনসার্ন যেগুলা চাঁদাবাজি, তারপরে এই ভায়োলেন্স, জননিরাপত্তার বিষয়টা কিন্তু সেখানে এসেছে। এই দুইটা কারণে আমাদের যেই পলিসি হতে যাচ্ছে, ইশতেহার হতে যাচ্ছে, সেখানে আপনার জননিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ প্রায়োরিটি পাচ্ছে। এখানে কয়েকটা বিষয় এসেছে, একটু সংক্ষেপে যেগুলো অ্যাড্রেস করতে চাই। মবের কথা বলা হয়েছে। আমাদেরকে কিন্তু মব এটার কেন হচ্ছে, আমি যদি যেই মব, এই বাজিং ওয়ার্ডটা মিডিয়াতে ইউজ করা হচ্ছে একটা স্পেসিফিক পারপাসে, ওটাতে ঢোকার আগে যদি আমি জেনারেলি যদি আলোচনা করি, মবটা কিন্তু মানুষ কখন আইনটাকে নিজের হাতে তুলে নেয়, যখন সে আইন শৃঙ্খলা বাহিনী কিংবা আদালতের উপরে আস্থা রাখতে পারে না। সেই অবস্থায় দেখেন আমাদের দেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে বড় বড় যত আন্দোলন হয়েছে, রেভলিউশন হয়েছে, এগুলোকে কিন্তু চাইলে যে এখন যেভাবে মবের কথা বলা হচ্ছে, সবগুলোকে কিন্তু আপনি মব বলতে পারেন, কিন্তু এগুলো কিন্তু আপনি মব বলবেন না, এগুলোকে বলবেন আন্দোলন। জনগণ যখন রাষ্ট্রের কাছে, যাদেরকে জননিরাপত্তা দেওয়ার কথা, তাদের কাছ থেকে নিরাপত্তাটা না পায়, তখন তারা যদি আইন হাতে তুলে নেয়, সেখানে আপনি কিন্তু জনগণকে সেভাবে ব্লেম করতে পারেন না। ব্লেম আপনার করতে হবে যাদের উপরে দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতিটা রক্ষা করার। এখানে স্টেট ব্যাকড ক্রাইমের কথাও বলা হয়েছে। অবশ্যই গভর্নমেন্ট ধন্যবাদ পেতেই পারেন, কারেন্ট গভর্নমেন্ট, কারণ গত 16 বছরে আমরা স্টেট স্পন্সর যেই রাষ্ট্রীয় মদদে যেই সন্ত্রাসগুলো দেখেছি, ইউ নেম ইট, এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স, তারপরে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, তারপরে আপনার অ্যাবডাকশন, অনেক কিছু, এবং বিচারের নামে তামাশা, মানে এই অবিচারটাকে একটা নিয়মের মধ্যে নিয়ে আসা হয়েছিল, জুডিশিয়াল কিলিং বলে যেগুলোকে আমরা। সেই সময় কিন্তু আমরা দেখেছি এই যে শাহবাগে যে মবটা, রিয়েল মবটা হয়েছিল তথাকথিত যুদ্ধাপরাধের বিচারের নামে, সেটাকে কিন্তু সুশীল সমাজ সে সময় মব বলেনি। তো এই বিষয়গুলা এখন যে কিছুটা হচ্ছে, অ্যাড্রেস হচ্ছে, এটা গভর্নমেন্ট ধন্যবাদ পেতেই পারেন। কিন্তু গভর্নমেন্টের যে দায়িত্ব, সেটা কিন্তু শুধুমাত্র এখানে দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হলো কমিশন, একটা হলো অমিশন।
গভর্নমেন্ট তারা অন্যায় করছে না ঠিকই আছে, কিন্তু গভর্নমেন্টের তো দায়িত্ব ছিল যে জনগণের উপরে যে ধরনের অত্যাচার হচ্ছে, জননিরাপত্তা যেভাবে বিঘ্নিত হচ্ছে, এটা থেকে জনগণকে রক্ষা করা। আমি বলবো সেক্ষেত্রে গভর্নমেন্ট কিন্তু এখানে ব্যর্থ হচ্ছে, এটা প্রশ্ন থেকেই যায়। গভর্নমেন্টের কতটুকু সদিচ্ছা ছিল, গভর্নমেন্ট কতটুকু করতে পারতো, কতটুকু করলো, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন থেকেই যায়। এখন আপনার যে ধরনের ভায়োলেন্স আমাদের দেশে হচ্ছে, এটাকে কিন্তু দুই ভাগে ভাগ করতে পারেন। একটা হলো পলিটিক্যাল ভায়োলেন্স। আমরা দেখেছি গত একটি বছরে একটি বৃহত্তর রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দলেই কিন্তু যেটা বলা হয়েছে, এটা সংখ্যা নিয়ে ডিসপিউট থাকতেই পারে, কিন্তু শতাধিক লোক কিন্তু এখানে নিহত হয়েছে, আহত এবং অন্যান্য যে সমস্ত বিষয় হয়েছে অনেক বেশি। একটা কনস্ট্রাকটিভ পলিটিক্যাল পার্টি হিসাবে, আদর্শিক রাজনৈতিক দল হিসেবে আমরা যেটা মনে করি যে এটার আন্ডারলাইন যে কজগুলো রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তার জন্য, এইগুলাকে আপনাকে অ্যাড্রেস করতে হবে। আপনি বলতেই পারেন স্ট্রাকচারাল প্রবলেম অবশ্যই থাকতেই পারে, কিন্তু ইজ ইট দ্য মেইন কজ ফর deterioration of law and order situation? I don't think so. এইখানে আপনার মূল যে কজগুলো রয়েছে, প্রথমত করাপশনটা আমাদের কিন্তু এটা ইনস্টিটিউশনালাইজড হয়ে গিয়েছে প্রশাসনের ভিতরে, বিশেষ করে পুলিশের মধ্যে। এক্ষেত্রে টাকা খেয়ে আসামিকে ছেড়ে দেয়া, টাকার জন্য মামলা করা, মামলা বাণিজ্য, অনেক কিছু কিন্তু আমরা দেখেছি, যার কারণে ইভেন এই যে রিসেন্ট যে হাদির যে ঘটনাটা ঘটলো, এখানে কি হলো, একজন আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করা হলো, তৎপরবর্তীতে কি হলো, তাকে 3 মাসের মধ্যে জামিন দিয়ে দেওয়া হলো। এটা ইটস নেভার হার্ড অফ, একজন অস্ত্রসহ ধরা পড়লে তাকে 3 মাসের মধ্যে জামিন দিয়ে দেওয়া। হোয়ারেজ আপনার গত বছরে কিংবা তার আগের বছরে একজন খেলনা পিস্তল সহ ধরা পড়েছে আওয়ামী লীগের আমলে, সে কিন্তু এখনও বিহাইন্ড দ্য বার, কারাগারে আছেন। সেখানে রিয়েল অস্ত্রসহ 2টা অস্ত্রসহ ধরা পড়ছে, তাকে 3 মাসের মধ্যে জামিন দিয়ে দেওয়া হয়েছে। ইটস বেগস এ কোশ্চেন, এখানে কি সমস্যাটা কোথায়? আমি বলবো করাপশন ইজ দ্য মেইন প্রবলেম। তারপরে আপনার ইনকম্পিটেন্সি তো আছেই, এবং এটা ইন্টারলিঙ্কড, করাপশন এবং ইনকম্পিটেন্সি ইন্টারলিঙ্কড। আপনি পয়সা খেয়ে যখন চাকরি দিবেন, পয়সা খেয়ে যখন পদোন্নতি দিবেন, তখন তো আপনি কম্পিটেন্সি দেখবেন না, তখন আপনার কাছে মেইন হবে, ইস্যু হবে যে আপনি পয়সাটা ঠিকমতো পাচ্ছেন কিনা। এজন্য আপনার ইনকম্পিটেন্সিও করাপশনের সাথে লিঙ্কড। 3 নম্বর যে জিনিসটা, এখানে পলিটিক্যাল বায়াসনেস, আপনার পলিটিক্যাল পার্টিজান ইনস্টিটিউশনগুলো আমরা গত 16 বছরে বেশি দেখেছি, তার আগেও ছিল না এটা বলবো না, যে পলিটিক্যাল কনসিডারেশনে কিন্তু রিক্রুটমেন্টগুলো হয়। এইটার কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের যেই কমিটমেন্ট, আমরা নিজেরা দুর্নীতি করব না, এবং দুর্নীতি আমরা এইটার ব্যাপারে জিরো টলারেন্স। আমাদের আমির ডক্টর শফিকুর রহমান এই ব্যাপারে খুব স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আমাদের অতীতের যে রেকর্ড, আমাদের 2জন মিনিস্টার ছিল, তাদের করাপশন আগে খুঁজে পাওয়া যায়নি, এবং দে আর নোন অ্যান্ড রেপুটেড অ্যাজ করাপশন ফ্রি মিনিস্টার্স। আমরা সেই লিগেসি বহন করতে চাই, এবং ভবিষ্যতে আমরা যদি ক্ষমতায় যাই, এই জিনিসটাকে আমরা প্রায়োরিটি দিব, টপমোস্ট প্রায়োরিটি দিব। এবং চাঁদাবাজির যে বিষয়টা, এটা কিন্তু একটা খুব বড় বিষয়। পলিটিক্যাল পার্টি এইগুলা কিন্তু চলে চাঁদার উপরে, এবং পলিটিক্যাল লিডার্স যারা আছেন তাদের অধিকাংশেরই কিন্তু কোনো স্ট্যাবলিশড পেশা নেই। এইটা একটা কনসার্ন। সেক্ষেত্রে আমাদেরকে এই কালচার থেকেও বেরিয়ে আসতে হবে। এই বিষয়গুলো বলার পর আমি যেটা বলতে চাই, আমরা কিন্তু একটা পুলিশ স্টেট চাই না। আমরা পুলিশ স্টেট কিন্তু দেখেছি, এইটার ডিমেরিটসগুলো কিন্তু আমরা দেখেছি গত 16 বছরে। আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ইমপ্রুভ করার নামে আপনি যদি একটা পুলিশ স্টেট কায়েম করেন, সেক্ষেত্রে কিন্তু অন্যান্য যে অধিকারগুলো রয়েছে, মানব অধিকারগুলো আছে, সেটা লঙ্ঘন হওয়ার সুযোগ রয়েছে এবং হয়েছে। এবং সেক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এই অ্যাবসলিউট পাওয়ার, এটা মেক্স যারা শাসক আছেন তাদের অ্যাবসলিউট ডিসঅনেস্ট, এবং এটার কারণে কিন্তু আপনার স্টেট ব্যাক ক্রাইমগুলো হয়। সেজন্য আমরা পুলিশ স্টেট চাই না। আমরা যেটা চাই, এ কম্বিনেশন অ্যান্ড হারমোনি বিটুইন দ্য স্টেট মেকানিজম অ্যান্ড দ্য পিপুল। আপনার মানুষকেও মরালিটি শিক্ষা দিতে হবে, মানুষের নৈতিকতার মান উন্নত করতে হবে। এক্ষেত্রে রিলিজন উইল প্লে এ বিগ রোল। এর সাথে সাথে আপনার মানুষকে কালচারালি আপনার এডুকেটেড করতে হবে, টলারেন্স শেখাতে হবে, ইনকর্পোরেট অ্যান্ড সকল ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যে হারমোনির সাথে দীর্ঘদিন বাস করছি, এই ভ্যালুসগুলো আপহোল্ড করতে হবে। এর সাথে সাথে আমি যেটা বলবো যে ন্যাশনাল কনসেনসাস ইজ এ নেসেসিটি। এটা এখানে আপনার এটার কোনো বিকল্প নেই। আপনার যেটা বললাম
আগে দেখেছি আমরা আমাদের সুশীল সমাজ আছে, সিভিল সোসাইটি ইটস এ ব্যাকবোন অফ এ প্রসপারাস নেশন, কিন্তু আমাদের সুশীল সমাজ কিংবা যেটা সিভিল সোসাইটি বলেন, এরা কিন্তু সবসময় দেখেছি আমরা জাতির বিবেক হিসেবে তাদের কাজ করার কথা, কিন্তু কিছু কিছু বিষয় কিন্তু সবসময় এড়িয়ে যায়। আপনার এখন মবের কথা বলা হচ্ছে, কিন্তু শাহবাগ নিয়ে কিন্তু তেমন কথা শুনবেন না সুশীল সমাজের কাছ থেকে। আমাদের মেইন যেই ইন্টারন্যাশনাল প্রবলেমগুলা সবগুলা রিলেটেড টু ইন্ডিয়া। ইভেন আমাদের যে ডোমেস্টিক অনেক ইস্যুগুলো আছে, মাদক বলেন, সন্ত্রাস বলেন, এখন তো অ্যাডেড ফ্যাক্টর হিসেবে দেখা দিয়েছে শেখ হাসিনা এবং তার ফ্যাসিবাদী রেজিমের যে আগের দোসরা ছিল তারা। এটার ক্ষেত্রে কিন্তু আমাদের একটা ন্যাশনাল কনসেনসাস থাকা উচিত। এটাকে আমরা কীভাবে অ্যাড্রেস করব? ছাত্ররা বলছে, কিছু পলিটিক্যাল পার্টিসগুলো বলছে, কিন্তু এটা নিয়ে কিন্তু ন্যাশনাল কনসেনসাস হচ্ছে না। ওভারঅল আমাদের যেটা দরকার সেটা হলো যে ডেমোক্রেসিটা কিন্তু কন্টিনিউশন দরকার। আমাদের যেটা সমস্যা, একটা পলিটিক্যাল পার্টি যেটা প্রমিস করে সে যদি সেটাকে ফুলফিল করতে না পারে, এরপরে কিন্তু তার পরবর্তীতে জনগণ কিন্তু চান্সটা পাচ্ছেন না তার পরিবর্তে অন্য কাউকে নির্বাচিত করার। আমরা দেখেছি গণতন্ত্র কিন্তু বারবার ব্যাহত হয়েছে। 91 সালে আমরা গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা ডেমোক্রেটিক তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে একটা ডেমোক্রেটিক কান্ট্রি পেলাম। তারপরে 96-তে কিন্তু আবার আন্দোলন করে তত্ত্বাবধায়ক সরকারটাকে স্ট্যাবলিশ করতে হয়েছে। এইটা স্ট্যাবলিশড হলো, তারপরে 2টা ইলেকশন হতে না হতেই আবার কিন্তু আন্দোলনের মুডে আমরা চলে গেলাম। তারপরে 16 বছরের ফ্যাসিজম আমরা দেখেছি। এরপরে যদি আমরা এত ত্যাগ, এত কোরবানির বিনিময়ের পরেও যদি আমরা কন্টিনিউশন অফ ডেমোক্রেসি দেখতে না পাই, আজকে আমাদের বিএনপির বন্ধুরা ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসতেই পারেন, তারা যদি তাদের কমিটমেন্ট ফুলফিল করতে না পারেন, পরবর্তীতে জনগণকে অপশন দিতে হবে যে তাদের পরিবর্তে অন্য একটা পলিটিক্যাল পার্টিকে তারা চুজ করবে। আমাদের দেশে কিন্তু পরপর 3টা ইলেকশন এভাবে ডেমোক্রেটিক্যালি হয়েছে, তার কিন্তু কোনো রেকর্ড নেই, নজির নেই। তো এইটা একটা বড় কনসার্ন। আমার মনে হয় অ্যাট এনি কস্ট আমাদের ডেমোক্রেটিক প্রসেসটাকে, এটার কন্টিনিউশনটা জরুরি। আমি এই পর্যায়ে পর্যন্ত এতটুকুই বলতে চাই। আপনাকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আমরা শুনলাম আপনার পরিকল্পনাগুলোর কথা শুনলাম, এবং একই সাথে আপনি অনেকগুলো সমস্যার কথাও বলেছেন যেগুলো আমি নোট করে রেখেছি। পরবর্তীতে আমরা এগুলো নিয়েও আলোচনা করব। এ পর্যায়ে আমরা ABM মোশাররফ হোসেনের কথা শুনতে চাই। আপনি অনেকক্ষণ যাবৎ সবার কথা শুনেছেন, এবং আমরা আমাদের প্রথম রাউন্ডে একটু বেশি সময় ধরেই কথা বলছি, কারণ আমরা আমাদের প্রবলেমগুলো আসলে অ্যাড্রেস করতে চাই। আপনি অনেক দিন ধরেই রাজনীতিতে আছেন, আপনার রাজনৈতিক সহকর্মী, একজন মানবাধিকার কর্মী, একজন অধ্যাপকের কথা এতক্ষণ শুনলেন। বেশ কিছু সমস্যার আসলে শেষ নেই। প্রচলিত একটি ধারণা নিশ্চয়ই আপনি জানেন, জননিরাপত্তা যাদের দ্বারা বিঘ্নিত হয় তারা আসলে রাজনৈতিক এবং প্রশাসনিকভাবে শক্তিশালী। সবার আসলে বলার মেসেজটা একই। আগামীতে আপনার দল যদি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, আপনি আমাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কি কি করবেন একটু সহজ করে যদি বলতেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ শ্রদ্ধেয় আলোচনার প্যানেলে যে সকল নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। জননিরাপত্তা এবং অধিকার, এই বিষয়গুলি যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে কয়েকটি বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে। এক হলো আমাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটা কী, এবং আপনি দেখেন এই যে আলোচনাগুলো হচ্ছে, এই যে দুর্নীতি বলেন, ক্ষমতার অপব্যবহার বলেন, প্রশাসনকে ব্যবহার করেন, এটা টোটাল ডিপেন্ড করে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির উপর। অর্থাৎ বাংলাদেশের সবচেয়ে বড় সংকটটা হলো একটা দল ক্ষমতায় আসলে সেখান থেকে যেতে চায় না। এটা হলো মূল সংকটটা বাংলাদেশ। আর এই ক্ষমতা থেকে না যাওয়ার কারণে সে কি করে? সে প্রশাসনকে ব্যবহার করে, নিজের মাসেলকে ব্যবহার করে, নির্বাচনকে ম্যানিপুলেট করতে চায়। এই বিষয়গুলিকে সে অ্যাড্রেস করে সে কিন্তু ক্ষমতায় থাকতে চায়। যার জন্য দেখবেন আপনি যে কথাটি বলেছেন যে বিএনপি যদি আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে এই সকল অভিজ্ঞতা থেকে বিএনপি কিন্তু নতুন কিছু দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে এবার, যার জন্য কিন্তু বিএনপি বেশ কিছু এই সংকটগুলি সমাধান করেছে। বলেছে যে একটা আমরা দেখেছি যে একটা দলীয় সরকার, মানে যারা দলীয় সরকার যায়, কারণ ধরেন মনে করেন বাংলাদেশে বর্তমানে যে সিস্টেম আছে, যারা সর্বোচ্চ ভোট পাবে বা আসন পাবে তারাই সরকার গঠন করবে। এর বাইরে কিন্তু বিরাট একটা জনগোষ্ঠী আছে যারা ক্ষমতার বাইরে থেকে যাচ্ছে, যারা প্রশাসনের বাইরে থেকে যাচ্ছে। তাদেরকেও যদি আপনি সম্পৃক্ত না করতে পারেন, যেটা ব্যারিস্টার সাহেব বলেছে, ফারুক হাসান বলেছে, যে আপনার জাতীয় একটা ঐক্যমত তৈরি করা, সেই জায়গাটা যদি আপনি তৈরি না করতে পারেন, এই জননিরাপত্তা বলেন, অধিকার বলেন, এটা সংকট থাকবেই আমাদের। যার জন্য আজকে আমরা বিএনপির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলেছি, আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা একটা জাতীয় গভর্নমেন্ট আমরা তৈরি করব। অর্থাৎ সকলের মতামতকে শ্রদ্ধা করে আগামী দিনে আমরা রাষ্ট্র পরিচালনা করব। এবং
আরেকটা বাংলাদেশের সবচেয়ে বড় সংকটটা কি আপনি জানেন? সেটা হলো আমার আইনে আছে, আইন যদি আমি প্রয়োগ না করি এর শাস্তিটা কি, এটার কিন্তু বিধান নাই। এই জায়গাটা আমাদের শাস্তিটা নিশ্চিত করতে হবে। আপনি যে দায়িত্বে আছেন, যদি সেই দায়িত্বে অবহেলা হয়, সেই জায়গাটাকে যদি আমরা নিশ্চিত না করতে পারি, আপনি যতই আলোচনা করি, যতই সেমিনার করেন, যতই আমরা টকশো করি, যতই রাজনৈতিক দলগুলি কমিটমেন্ট করুক, এগুলি কোনোভাবে এগুলি বাস্তবায়ন হবে না। আর আরেকটি জিনিস দেখবেন যে আমাদের দেশে আরেকটি বড় সংকট হলো সরকার এবং দলকে আমরা এক করে ফেলি। মানে যখন ধরেন মনে করেন আগামী দিনে যদি বিএনপি ক্ষমতায় যায়, আমরা যদি মনে করি বিএনপি আর প্রশাসন এক, তাহলে কিন্তু আপনার সংকট সমাধান হবে না, বরং এই সংকটটাকে আরো বেশি তীব্র করে তুলবে। বরং এই প্রশাসন এবং দলকে কিন্তু আলাদা রাখতে হবে। বরং একটা দলের সবচেয়ে বড় সুবিধা কি, কোনো দল যদি মনে করে আমি বাংলাদেশে সুশাসন দেব, আমি বাংলাদেশে একটা নিরাপদ বাংলাদেশ দেব, সবচেয়ে বেশি সম্ভব, কারণ তার একটা সাংগঠনিক নেটওয়ার্ক আছে। আপনি কেন্দ্র থেকে শুরু করে একটা তৃণমূল পর্যন্ত, সে যদি ওইভাবে একটা জবাবদিহিমূলক প্রশাসন তৈরি করতে চায়, একটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কায়েম করতে চান, সেই দলের পক্ষে এটা সম্ভব। যার জন্য এই দল এবং সরকার এই দুইটিকে আমাদের আলাদা করতে হবে। আর যে কথাটি ঋষিয়া সাহেব বলেছে যে এই প্রতিবেশী নানা কারণেও আমাদের কিন্তু নিরাপত্তা, জননিরাপত্তা, অধিকার অনেক ক্ষেত্রে আমরা বঞ্চিত হই। এই সকল জিনিসগুলিকে রিপেয়ার করার জন্য আমাদের একটা জাতীয় ঐক্যমত আমাদের তৈরি করতে হবে, এবং সেখানে রাজনৈতিক দলগুলির একটা সদিচ্ছা থাকতে হবে। আমার একটা আইডিওলজি আছে, আমি বিএনপির একটা আইডিওলজি আছে, জামাত ইসলামের একটা, গণ অধিকার বা এনসিপির একটা আছে, কিন্তু জাতীয় স্বার্থে কিছু কিছু বিষয় আমাকে কিন্তু ঐক্যমত হতে হবে। সেই জায়গায় যদি আমি ব্যর্থ হই, তাইলে আপনি জননিরাপত্তা বলেন, আমার অধিকার বলেন, কোনোটাই কিন্তু আমার প্রতিষ্ঠা হবে না। এবং সবচেয়ে বড় ব্যাপার, আপনাকে জনগণের যে একটা ক্ষমতা আছে, এইটাকে আপনার নিশ্চিত করতে হবে। যেহেতু বিগত সরকার, এটা জনগণের ক্ষমতা কিন্তু বাংলাদেশে একদিনের জন্য, আমরা বলি ওয়ান ডে ডেমোক্রেসি, সেটা ভোট, সেইটাও কিন্তু আমরা বাংলাদেশের জনগণকে বঞ্চিত করেছি। সুতরাং আমরা যদি জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে পারি, এবং যদি জনগণ মনে করে যদি আপনি তার কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে পারেন নাই, আপনি কমিটমেন্ট রাখতে পারেন নাই, তাহলে কিন্তু অতীতে রেকর্ড আছে, জনগণ আপনার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। যার জন্য বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটাকে সকল বিতর্কের ঊর্ধ্বে যদি আমরা রাখতে পারি, তাহলে অনেক সংকট থেকে আমরা কিন্তু উত্তরণ করতে পারব। ধন্যবাদ জনাব মোশাররফ হোসেন। আমরা শুনছিলাম এবং আমরা এরই সাথে আমাদের প্রথম রাউন্ডও শেষ করেছি। আমাদের প্রথম রাউন্ড হওয়ার কথা ছিল 40 থেকে 50 মিনিট, আমরা 1 ঘন্টার বেশি সময় ধরে কথা বলেছি। আমরা চেষ্টা করব বাকি যে 2 রাউন্ড আছে আমরা একটু সংক্ষেপে কথা বলার। আমি দ্বিতীয় রাউন্ড শুরু করতে চাই এবং শুরুতে আমি এবার যেতে চাই ডক্টর সালমা আক্তারের কাছে। বিএনপি, জামায়াত ইসলামী, গণ অধিকার পরিষদ, এনসিপি 4টি দলের যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তারা বলছিলেন তাদের পরিকল্পনার কথা, জননিরাপত্তা নিশ্চিতে তারা কি কি করতে পারেন সেগুলো বলছিলেন। আপনার কাছে বিনীতভাবে জানতে চাই, দলগুলোর এই অবস্থান আপনার কাছে কি মনে হয়, এটা আসলে কতটা বাস্তবায়নযোগ্য? এবং সবচেয়ে বড় প্রশ্ন, যাদের মাধ্যমে একটা নির্বাচিত সরকার এসব কাজ বাস্তবায়ন করবে, অর্থাৎ প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের সক্ষমতা এবং আন্তরিকতা নিয়েও আপনার মূল্যায়ন শুনতে চাই। প্রথমেই আমি যেটা বলতে চাই যে এখানে আমরা যে রিপ্রেজেন্টেশন দেখছি সেখানে একটা জেন্ডার ব্যালেন্স আছে, যদিও একটি মাত্র পার্টির পক্ষ থেকে আমরা একজন ফিমেল ক্যান্ডিডেটকে দেখতে পেয়েছি এখানে। এবং আমার যে কনসার্নটা ছিল যে আমি রিসার্চ থেকে যেটা দেখেছি যে ফিমেল ক্যান্ডিডেটরা খুব বেশি, তারা যত কন্ট্রিবিউট করে অ্যাজ এ পার্টিসিপেন্ট অফ দ্য যে পার্টি, তারা কিন্তু সেই লিডারশিপের লেভেলে গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সেই জায়গাটা আফটার ইলেকশন, যখনই ইলেকশনে নমিনেট করার ইস্যুটা আসে, তখন ফিমেল ক্যান্ডিডেটদের সংখ্যাটা কমে যায়। তো আমার গবেষণায় দেখিয়েছে যে এটা একটা বড় কারণ হচ্ছে পলিটিক্যাল পার্টিগুলো কোনো রিস্ক নিতে চায় না। অবভিয়াসলি তারা উইনিং ক্যান্ডিডেটকে সিলেক্ট করতে চায়। তো সেটা যদি ইস্যু হয় তাহলে তো এই কালচারটা বদলাবে না, কাউকে না কাউকে কোথাও না কোথাও সেটা নিতে হবে। আরেকটি বিষয় আমার গবেষণায় আমি দেখেছি যে যখনই একটি ইলেকশন, প্রি ইলেকশন অথবা কোনো আন্দোলনের মতো বিষয় আসে, তখন কিন্তু নারীরাও প্যাট্রন হন, তারাও কিন্তু লিডারশিপে আসেন। কিন্তু যখনই তারপরে সিচুয়েশনটা সেটল ডাউন করে যায় অথবা হচ্ছে পোস্ট ইলেকশন, ধীরে ধীরে কিন্তু আবার প্রিভিয়াস ইয়েটা চলে আসে যে নারীরা আর প্যাট্রোনেজে নাই, নারীরা লিডারশিপ থেকে ক্রমশ কর্মীর দিকে আবার নেমে যাচ্ছেন, ডিসিশন মেকিং পাওয়ারটা কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি ধন্যবাদ জানাতে চাই যে দলগুলো তাদের যে আইডিয়াটা নিয়ে বলেছেন, যদিও সবাই আসলে ফিমেল ক্যান্ডিডেট কীভাবে এনশিওর করবেন, কত পার্সেন্ট করবেন, তাদের ক্রাইটেরিয়াগুলো কী হবে, সেগুলো নিয়ে এখানে আমাদের ডিসকাশনটা আসে নাই। আমি আশা করছি যে সামনে আমরা সেটা দেখতে পারবো। এবং এনসিপি থেকে আমরা জানতে পারলাম যে তাদের পারসেপশন এবং তাদের অ্যাটিটিউড আছে সেটা করার, তাদের
ইন্টারেস্ট আছে। আমি যদি অ্যাডমিনিস্ট্রেশনের এবং পুলিশ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের পার্সপেক্টিভ থেকে আসি, সেক্ষেত্রে আমার একটা বড় কনসার্ন হচ্ছে, যেহেতু আমি সমাজবিজ্ঞানী, আমি সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে যে বিষয়টাকে দেখতে চাই। তো সামাজিক দৃষ্টিভঙ্গি থেকে যদি দেখি, সোশ্যাল ইনস্টিটিউশনগুলো খুব রাতারাতি বদলায় না, ইট টেকস টাইম। আমাদের মেন্টাল অ্যাটিটিউড কিন্তু, আমরা একটা লিগ্যাল সিস্টেম হঠাৎ একটা আইন নিয়ে নিতে পারি, হঠাৎ একটা স্ট্র্যাটেজি নিতে পারি, কিন্তু যখন ইমপ্লিমেন্ট করতে যাব তখন কিন্তু আমাদের সোশ্যাল অ্যাটিটিউডগুলো সামনে চলে আসবে। সেক্ষেত্রে সাধারণ মানুষের একটা দৃষ্টিভঙ্গি, তারা ফিমেল লিডারশিপকে কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন, এবং আপনি যেটা বলছিলেন আমি খুবই রাইটলি মনে করি যে সেটা এসছে, যে ডিজিটাল স্পেসে শুধু নারী হওয়ার কারণেই ফিমেল ক্যান্ডিডেট হুএভার, আমি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবেও যদি পোস্ট করি, আমি যেহেতু জেন্ডার নিয়ে কাজ করি, আমার টিভি শোগুলোর নিচে আমি কমেন্টসগুলো ভয় পড়ি না, যে আমি জানি সেখানে প্রচুর নেগেটিভ কমেন্টস আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু সমাজবিজ্ঞানী হিসেবে আমি বেশি কনসার্ন যে আমরা তাহলে ওই জায়গাটায় পৌঁছাতে পারছি না কেন, মানসিক দিক থেকে, যে নারী পুরুষকে সমানভাবে দেখা, নারীদেরকে নারী হিসেবে না দেখে নিউট্রালি একজন ক্যান্ডিডেট হিসেবে দেখা। সেটা যদি পলিটিক্যাল স্পেসে হয়, আমার মনে হয় ভায়োলেন্স অ্যান্ড অ্যাটিটিউডটা আরও বেশি ডেরিগেটরি হয়ে যায়। কেন হচ্ছে না? এবং সেই ক্ষেত্রে একটা অ্যাডমিনিস্ট্রেশন, সেটাও একই ব্যাপার, একটা সোশ্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশন কিন্তু এক রাতেই বদলাবে না, ইট উইল টেক টাইম। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আন্তরিকতার চেষ্টা করা যেতে পারে, অবভিয়াসলি বাই স্ট্র্যাটেজি, বাই লিগাল সিস্টেম। এবং আমার কাছে আরেকটি জিনিস কনসার্ন মনে হয়, সেটা হচ্ছে আসলে ফাইন্যান্স, বাজেটের দিক থেকে। আমরা আসলে যেমন উইমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, দুটা অত্যন্ত জরুরি বিষয় একটা মিনিস্ট্রি আন্ডারে রাখা হয়েছে, তো বাজেটটা কিন্তু একসাথে দেওয়া হয়। তো ন্যাচারালি চিলড্রেন অ্যান্ড উইমেন খুবই ক্রুশিয়াল দুটো সোশ্যাল গ্রুপসকে আমরা কেন একটা কনফ্লিক্টিং সিচুয়েশনে ফেললাম, সেখানে বাজেটে আসলে তারা কতখানি সুবিধা পাচ্ছেন। আরেকটা ইস্যু আমার স্টাডিগুলোতে আমি দেখেছি যে ডিফারেন্ট মিনিস্ট্রিগুলোর আলাদা জেন্ডার বাজেটিং থাকা, তাহলে যখন ইলেকশন পারপাস আসবে, অ্যাওয়ারনেস রেজিং হোক, তাদের ক্যাপাসিটি বিল্ডিং, আপনি যেটা বলেছেন যে অনেকে হয়তো অনেক রুলস জানেনই না, অনেকে জানেনও না এই ধরনের ক্রাইসিস পিরিয়ডে কীভাবে করে তিনি এটাকে ডিল করবেন, কিভাবে আমাদের মব কালচারটা তৈরি না হয়ে একটা অপিনিয়ন, পাবলিক অপিনিয়নের জায়গা তৈরি হবে, তাই না? আমরা সাবস্টিটিউট করতে চাই, আমাদের অপিনিয়ন অবভিয়াসলি সেখানে যেতে হবে, পার্টিসিপেশন থাকতে হবে, আমার ওনারশিপ থাকতে হবে, বাট সেটা যেন মানে আইন নিজের হাতে তুলে নেওয়ার বদলে বরঞ্চ সুস্থ স্বাভাবিক পরিবেশে যাতে মতামত সারা জানাতে বিশ্বে পারে। যেভাবে হচ্ছে একটা জি, পাবলিক বুঝতে অপিনিয়ন পেরেছি। তৈরি ডক্টর করে সালমা আক্তার, কিভাবে একটু করা এই যায়। পর্যায়ে আপনাকে থামাবো, হ্যাঁ। আমাদের হাতে সময় খুবই কম, আমরা জনাব নূর খানের কাছে যেতে চাই। আপনার কাছে আমার একটা অনুরোধ আছে, সেটা হচ্ছে আমি শুরুতে যখন আইন এবং সালিশ কেন্দ্রের একটা হিসাব বলছিলাম, আপনি সেটি বলেছিলেন যে এটা আসলে আরো অনেক বেশি। তো গুম কমিশনে কাজ করতে গিয়ে আপনার নানান অভিজ্ঞতা হয়েছে, একটু বুঝতে চাই গুম খুনের মতো ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের যে সকল ঘটনা আগে ঘটেছে, বিগত সময় যেগুলো ঘটেছে, সেগুলো কি কেবল প্রশাসনিক সিদ্ধান্তে, নাকি এর পেছনে ক্ষমতাসীন রাজনৈতিক দলেরও সক্রিয়তা ছিল বা সক্রিয় ভূমিকা ছিল, এই একটি বিষয় সরাসরি জানতে চাই। যে রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সদিচ্ছা থাকা এবং তা বাস্তবায়নের সক্ষমতা না থাকলে তারা ইশতেহারে বা অঙ্গীকারে যাই লিখুক না কেন, তাতে কি কাজের কাজ কিছু হবে? গুম কমিশনের আগেও আমি মানবাধিকার কর্মী হিসাবে এই বিষয়গুলি অ্যাড্রেস করেছি, বিশেষ করে গত 15.5 বছর, এবং তখন থেকে পর্যবেক্ষণ করে এবং যে তথ্যগুলি পেয়েছিলাম, গুম কমিশনে এসে এই তথ্যগুলোকে দালিলিক প্রমাণ সহ আবিষ্কার করতে পেরেছি, উদ্ঘাটিত করতে পেরেছি। কিন্তু তখনও জানতাম, এখনও জানি, যেটি সেটা হচ্ছে, যেমন যদি আপনি গুমের বিষয়টা আনেন, যে মানুষকে এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের বিষয় যদি আনেন, তাহলে দেখবেন যে এইখানে গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতৃত্ব যাদেরকে গুম করা হয়েছে, সেই ক্ষেত্রে সরাসরি রাষ্ট্র যিনি, মানে সরকার যিনি পরিচালনা করতেন, তার সরাসরি নির্দেশনা দিতে আমরা দেখেছি। এবং বাহিনীগুলির প্রধান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, বা অ্যাডভাইজার, প্রাইম মিনিস্টারের নিরাপত্তা বিষয়ক অ্যাডভাইজারের কথা যদি বলেন, এদের মাধ্যমে, চেইনের মাধ্যমে কিন্তু এই নির্দেশনাগুলি পেয়েছে এবং তাদের সরাসরি মানে নির্দেশনায় কিন্তু এই গুমের ঘটনাগুলি ঘটেছে। তারপর দেখেন, এইখানে শুটার তৈরি করেছেন আপনি, এইখানে আপনি শুটিং প্র্যাকটিসের জন্য নতুন নতুন অফিসারদেরকে সাথে নিয়ে গেছেন, ব্রিজের গোড়ায় দাঁড়া করিয়েছেন, গুলি করতে বলেছেন। আমরা অন্ততপক্ষে 2 জন অফিসারের
কে আমরা চিহ্নিত করতে পেরেছি যারা এই ভয়াবহ পরিস্থিতিতে অস্বীকৃতি জানিয়েছেন এই ধরনের কাজে অংশগ্রহণ, মানে বিচার মানে আইন বহির্ভূত কাজে অংশগ্রহণের, এবং তারা শেল্টার চেয়েছিলেন ফেরত এসে সেনাবাহিনীর কাছে, এবং তারা লিখিত দিয়েছেন, আমরা সেগুলিও দেখেছি। তো একটা জিনিস হচ্ছে যে এই ব্যবস্থাগুলি আগামীতে আমরা কি চাই, আমরা চাই এই ব্যবস্থা মানে এই ধরনের ঘটনা যাতে আগামীতে কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না, কারণ এটি জননিরাপত্তা বলেন, আমার অধিকার বলেন, সব ক্ষেত্রে এটা ইফেক্ট করে। তাহলে এইটা আপনি কিভাবে বন্ধ করবেন? এইখানে মৌলিক একটা কথা বলে নেই, অনেকে আমরা মনে করি যে আইন ফাংশন করে না, সুতরাং মত্ত হবে। একটা জিনিস খুব স্পষ্ট জানা দরকার, যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের ঘটনার সাথে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সমস্ত সদস্যরা এই ঘটনার সাথে যুক্ত ছিলেন, তাদের অনেকের সাথে গত 15 বছর কথা বলেছি, সন্দেহভাজনদের সাথে কথা বলে একটা জায়গা নিশ্চিত হতে পেরেছিলাম যে তাদের মনোজগতে একটা জিনিস প্রতিষ্ঠিত ছিল যে আমরা আসামি ধরে দেই আদালতে, আদালত জামিন দিয়ে দেয়, ছাড়া পেয়ে যায়, আর এসে আবার ঘটনা ঘটায়। ওই জায়গা থেকে তারা ক্রস ফায়ার করে, ওই জায়গা থেকে তারা গুম করে, এটাও কিন্তু একটা মনস্তাত্ত্বিক জায়গা। ঠিক একইভাবে যদি আপনি চিন্তা করেন যে রাষ্ট্র ফাংশন করছে না, আজকে 1.5 বছর পরে আপনি কি করে ভাবেন যে একটা উচ্ছৃঙ্খল জনস্রোত তৈরি করে একটা মানুষকে আপনি হেনস্থা করবেন, একটা মানুষকে আপনি হত্যা করবেন এবং সেটাকে জাস্টিফাই করার চেষ্টা করবেন? এই সুযোগটাই আর নেই। এটা যদি করতে চান তাহলে ওই জায়গায় আপনি পৌঁছাতে পারবেন না যে জননিরাপত্তার জন্য আপনি পুলিশ বাহিনীকে ব্যবহার করবেন না, আপনি গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করবেন না, আপনি নতুন নতুন বাহিনী তৈরি করবেন না, এইটা নিশ্চিত করতে পারবেন না। কারণ আপনার মনোজগতে যদি ওইটা কাজ করে তাহলে আমি চ্যালেঞ্জ করছি যে আপনারা ওই জায়গায় যেতে পারবেন না। পলিটিশিয়ানদের এই জায়গাটা খুব স্পষ্ট হওয়া দরকার। ধন্যবাদ। আমার মনে হয় আমরা কিছুটা হলেও বুঝতে পেরেছি, আমার প্রশ্নের উত্তরও আমি পেয়েছি। নূর খানকে আমি ধন্যবাদ আরেকটা জানাচ্ছি। জিনিস যোগ করতে চাই, এই জিনিসগুলি বন্ধ করার জন্য আপনার যেমন পুলিশ কমিশন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম মনিটর করবে, এরকম একটি স্বাধীন সংস্থা কার্যকর ভূমিকা নিতে পারে, সেইটা পলিটিক্যাল পার্টিকে নিশ্চিত করতে হবে। মানবাধিকার সংগঠন মানে মানবাধিকার কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। এইখানে যেন আপনার দলীয় দৃষ্টিভঙ্গিতে নিয়োগ না হয়, যারা বিষয়গুলি নিয়ে জানেন, কাজ করেন, যারা নির্ভীক চিত্তে প্রকাশ করতে পারবেন, চাপ প্রয়োগ করতে পারবেন সরকারকে, তাদেরকেই দিয়েই যাতে এই কাজগুলো করা হয়। অনেক ধন্যবাদ জনাব নূর খান। আমি শুনছিলাম, আমরা এই পর্যায়ে আর একবার রাজনীতিকদের কাছে ফিরতে চাই। প্রথমেই আবার ফারুক হাসান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিগত সময় কিন্তু আমরা এই যে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা মামলা সবকিছু নিয়ে আমরা রিপোর্ট করেছি, আপনারা সেগুলো দেখেছেন। এটি নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা কি, বিশেষ করে আপনার দলের ভাবনা কি, সেটি একটি শুনবার। একটি বিষয় আপনি শুরুতেই বলেছিলেন, রাজনৈতিক ঐক্যের খুবই দরকার। দেখুন, কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করে, সেক্ষেত্রে বিরোধী রাজনৈতিক মত প্রায় অর্থহীন হয়ে পড়ে। তার উদাহরণ আমরা বিগত সময় দেখেছি। তাহলে দলমতের ঊর্ধ্বে উঠে এরকম জননিরাপত্তার মতো একটি পাবলিক ইস্যুতে যদি সবগুলো দলের মধ্যে একটা টেকসই ঐক্যমত্য সৃষ্টি করা যায়, সেক্ষেত্রে বিড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধবে? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে 2/3 মেজরিটি বা একক সংখ্যাগরিষ্ঠতা, মানে এই চিন্তা আমি বা আমরা যখন লালন করব, অটোমেটিক্যালি আমার মধ্যে একটা ফ্যাসিজম কায়েমের যেটা মানে মনোভাব, এটা কিন্তু স্পষ্টত প্রতীয়মান হয়ে যায়। মানে আমার 2/3 মেজরিটি কেন লাগবে? মানে আমি অ্যাকচুয়ালি কি চাই, যে আমি এককভাবে ক্ষমতায় আসবো, 2/3 মেজরিটি নিয়ে আসবো, যা ইচ্ছা তাই করবো, সংবিধান, কনস্টিটিউশন, এভরিথিং আমি আমার মতো করে মানে একবারে নারী ভুড়ি ছেড়ে এটাকে আমি সার্জারি করব, এটা না। আমার আলটিমেট গোলটা আসলে কি? আমার আলটিমেট গোল যদি হয় জনগণকে সার্ভ করা, নতুন বাংলাদেশ বিনির্মাণ করা, জনগণকে একটা সুন্দর সোনার বাংলাদেশ উপহার দেওয়া, তাহলে কিন্তু আমি কখনোই এই 2/3 মেজরিটির চিন্তাই আমার মধ্যে নিয়ে আসবো না। বরং আমার মধ্যে এই চিন্তাটা থাকবে আমি কিভাবে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট প্রতিষ্ঠা করব, কিভাবে একটা জাতীয় সরকারে আমার সরকারকে রূপান্তর করব, যেখানে প্রত্যেকটা স্টেকের একটা অংশগ্রহণ থাকবে, অংশীদারিত্ব থাকবে। তাতে করে কি হবে, আমি যে জনগণের বাংলাদেশ রূপান্তর করতে চাই, বিনির্মাণ করতে চাই, সেটা কিন্তু আমি পারবো। যখনই আমার মধ্যে ওই 2/3 মেজরিটি, 2/3 এককেই লাগবে, আমারই সব দখলদারিত্ব প্রয়োজন, তাহলে কিন্তু আপনি কখনোই জনগণের বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন না এবং করতে চানও না। আপনি কি চান? আপনি আপনার বাংলাদেশ বিনির্মাণ করতে চান, যেখানে আপনার ক্ষমতায় সব, আপনি একক, আপনি অটোক্রেট, আপনি সর্বেসর্বা। তো এই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
পরিষ্কার কথা। এবার আসেন, এই যে বাংলাদেশের অর্গানগুলো টোটালি ডিসফাংশনাল কেন? এই যে আমি অবাক হয়ে গেলাম, উসমান হাদি তাকে গুলি করা হলো দিবালোকে প্রকাশ্যে হত্যা করার উদ্দেশ্যে। এরপরে দেখেন ভেরি ইন্টারেস্টিং, কোনো গোয়েন্দা সংস্থা কারা হত্যা করেছে, গুলি চালিয়েছে তার কিন্তু কোনো ক্লু বের করতে পারে নাই। করলো কারা? ওই যে অনলাইন যে টিমগুলো কাজ করে, বিশেষ করে দ্য ডিসেন্ট সহ আরও বেশ কয়েকটা টিম। দেখেন রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা তারা বের করতে পারে নাই কারা গুলি চালিয়েছে। তারপরে কিছুক্ষণ পরে আমরা দেখলাম, একদিন পরে বোধ হয়, হামলাকারীরা দেশ ছেড়ে পালিয়ে গেল। এই খবরটাও দিয়েছে যমুনা টেলিভিশন সবার আগে। আমি যমুনার স্ক্রিনে দেখলাম যে হামলাকারীরা ওই ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে গেছে। তাহলে এই যে রাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, এনএসআই, এসবি, অমুক তমুক যে বাহিনীগুলো আছে, এদের কাজটা আসলে কি? এই যে জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় পরিচালিত এই বাহিনীগুলো, এদের দায়িত্বটা কি? রেসপন্সিবিলিটি নেই এদের? এই প্রশ্নগুলো কিন্তু এই জন্যই আসছে। বারবার আমরা এই কথাগুলো বলার চেষ্টা করছি। সবচেয়ে আপনি যে গুম খুনের কথাগুলো যেভাবে আসছে, আসলে দেখেন বিগত 15 বছরে যেভাবে বাংলাদেশে ক্রস ফায়ার, গুম খুন, এটা তো আসলে কোনো ভাষা, শব্দ, বাক্যে এটাকে আসলে আমরা ব্যাখ্যা করতে পারি না বা করার সুযোগও নেই। এতটাই মর্মান্তিক, ভয়ঙ্কর এই পরিস্থিতিটা আমরা আসলে পার করেছি বিগত 15-16 বছর। কিন্তু দেখেন আজকের যে সিভিল সোসাইটি তারা যতটা সোচ্চার, আজকের যে কালচারাল সোসাইটি তারা যতটা সোচ্চার, আজকে যে সোশ্যাল মিডিয়া কিংবা আমাদের যে গণমাধ্যম, এই গণমাধ্যম যেভাবে আজকে কথা বলে, বিগত 15 বছর তাদের জায়গা থেকে সেই রেসপন্সটা কিন্তু আমরা পাই নাই। হ্যাঁ, কথা বলেছে, কিন্তু কথা বলেছে কি সুবিধাবাদী চিন্তাটাকে সামনে রেখে কিংবা নিজেকে সেফ জোনে রেখে তারা কিন্তু রেসপন্সটা করেছে। আমি আবারও বলছি, নিজেকে সেফ জোনে রেখে তারা কিন্তু রেসপন্সটা করেছে। বাট ওই রেসপন্সটা আমরা কিন্তু ওভাবে প্রত্যাশা করি নাই। সেই সময় যদি আসলে ওই রেসপন্সটা আসলে সেভাবে আসতো, যে কোনো এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক, গুম হোক, খুন হোক, তার এগনেস্টে, তাহলে কিন্তু বিগত 15 বছর যে ফ্যাসিস্ট যেভাবে আমাদের শত শত না হাজার হাজার মানুষকে গুম খুন ক্রস ফায়ার দিয়েছে, ওই সংখ্যাটা কিন্তু এত র্যাপিডলি আসলে বাড়তো না। এই জন্য আমরা বলছি যে এই গণঅভ্যুত্থান আমাদের চোখ খুলে দিয়েছে। এই গণঅভ্যুত্থান আমাদের অনেকগুলো ওয়ে তৈরি করে দিয়েছে, অনেকগুলো রাস্তা আমাদের সামনে তৈরি করে দিয়েছে। এখন আসলে আপনি কোন রাস্তা দিয়ে হাঁটতে চান, দ্যাট ইজ দ্য মেজর কনসার্ন। যে আমি ঘর থেকে সকালবেলা বের হলাম নির্ভয়ে, নির্বিঘ্নে এবং সুস্থ শরীরে আমি যাতে আবার ঘরে ব্যাক করতে পারি, আমার পরিবারে ব্যাক করতে পারি, এই যে নিশ্চয়তা, এই যে সিকিউরিটি, এটা এই রাষ্ট্র এবং সরকারকে নিশ্চিত করতে হবে। এ পর্যায়ে আমরা মনিরা শারমিন আপনার কাছে যেতে চাই। যেমনটা ফারুক হাসানও শুনছিলেন যে একটা ইনক্লুসিভ গভর্নমেন্ট ফর্ম করার কথা। আপনারা তো আমাদেরকে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছিলেন, বৈষম্যহীন মানবিক বাংলাদেশের কথাই বলেছিলেন। সেটির বাস্তবায়ন কি অধরাই থেকে যাবে, এই একটি প্রশ্ন। কারণ বিশেষ যে জুলাই সনদের কথা আমরা বলি, বহুল প্রত্যাশিত জুলাই সনদ, সেখানে জননিরাপত্তার বিষয়টি আসলে কতখানি গুরুত্ব পেয়েছে, সংক্ষেপে বলবেন। ধন্যবাদ। দেখেন, ওই যে যেটা বললাম আমি, সেটা হচ্ছে যে এনসিপি নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন দেখিয়েছে, বা এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের টার্মটা আসলে তারা বহুবার ব্যাখ্যা করেছে বা বেশি ইউজ করে দেখে এই দায়টা যদি শুধুমাত্র এনসিপির উপর বর্তায়, সেটা আসলে সত্যিকার অর্থে নতুন রাজনৈতিক বন্দোবস্তের পথে আমাদের এগিয়ে নিয়ে যাবে না। বরং এই নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যেটা বলছি, যে এই যে পুরনো সংস্কৃতির পথে হাঁটা, এই হাঁটাটা আসলে সবগুলো রাজনৈতিক দল মিলেই আসলে বন্ধ করতে হবে। যেমন আমরা কিন্তু আসলে নতুন রাজনীতি বলছি, কিন্তু নতুন রাজনীতি নির্মাণ করতে পারছি না। আমি যদি বলি নির্বাচনের কথা, নির্বাচনে এখনও সেই পেশি শক্তির প্রভাব আছে, টাকার খেলা আছে। বলা হচ্ছে যে ভোটার প্রতি 10 টাকা করে দিতে হবে, দিলে 25 লাখ টাকার একটা বার। কিন্তু অলরেডি আমরা জানি যে আমাদের যেই প্রার্থীরা তারা 25 লাখ টাকা খরচ করেই ফেলেছে। এবং দেখা গেছে যে এই আমার প্রশ্ন হচ্ছে যে কেন এই আইনটাও রাখা হয়েছে যে ভোটারকে কেন 10 টাকা করে দিতে হবে? আমার প্রশ্ন, 10 টাকা প্রতি কেন দিতে হবে? আমি যদি সংসদ সদস্য হই, আমাকে সাধারণ নাগরিকরা তারা আমাকে সংসদে পাঠাবে, আমি তাদের ভোকাল হয়ে কথা বলবো, তাদের ভয়েস হয়ে কথা বলবো, এবং তারপরে হচ্ছে তাদের জন্য কাজ করব। কিন্তু আমার কিন্তু এই একটা সংস্কৃতি আছে যেটা আসলে ভোট কেনার সংস্কৃতি। এবং আমি যদি বলি যে সাধারণ জনগণকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই যে আমাদের পুরানো রাজনৈতিক দলগুলো
নিজেরা আসলে চাঁদাবাজি করেছে এবং সাধারণ জনগণের মধ্যে এই চাঁদাবাজি মনোভাব তৈরি করেছে। নির্বাচনকে ঘিরে জনগণকে তারা চাঁদাবাজ বানায়। সুতরাং এই সংস্কৃতি থেকে আমাদের আসলে ঘুরে দাঁড়াতে হবে এবং এখানে শুধুমাত্র এনসিপি চাইলে কখনোই এই পরিবর্তন সম্ভব না। এনসিপির যারা প্রার্থী তাদের তো আসলে 5 লাখ টাকা খরচ করাও খুব কঠিন এই নির্বাচনের জন্য। সুতরাং সেখানে অন্যান্য রাজনৈতিক দল কি তাদের আসলে এই নির্বাচনী ব্যয় কমাবেন, এবং কমালে সেটা কি কোন প্রক্রিয়ায় কমাবেন, এটি কিন্তু আসলে আমরা বাস্তবিক অর্থে দেখি না। সেই জায়গা থেকে শুধুমাত্র নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং রাজনৈতিক সংস্কৃতির ক্ষেত্রে তো সেটা পরিবর্তন হতেই হবে, নির্বাচনী সংস্কৃতির ক্ষেত্রেও সেটি পরিবর্তন হতে হবে। এবং দেখেন, এই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমরা বলছি, আমরা আশা করি যে বাংলাদেশটি এমন একটি জায়গায় যাবে, বাংলাদেশের গণতন্ত্র এমন একটি জায়গায় যাবে যেখানে ক্ষমতাসীনদের বিরুদ্ধে এই দুর্নীতি দমন কমিশন, মানে ধরেন একটা সরকার আছে, সেই সরকার থাকা অবস্থায় তার দুর্নীতি নিয়ে প্রশ্ন করতে পারবে দুদক। আমরা সেই রকম একটা দুদক চাই। আমরা দেখেন, কখনো আপনি দেখবেন না যে প্রশাসনের কথা আমরা বারবার করে বলছি, প্রশাসনিক সংস্কারের কথা বলছি, প্রশাসনের কোনো একজন কর্মকর্তার দুর্নীতির কথা সেই নাগরিক তার বিরুদ্ধে মামলা করেছে আপনি কখনো দেখবেন না, এটি আপনি পাবেন না। এবং একজন রাজনীতিবিদ কোনো সে যে প্রতিশ্রুতি দিল নির্বাচনের আগে, সেই প্রতিশ্রুতি সে পূরণ করতে ব্যর্থ হলো, সে যে নাগরিক সুবিধাগুলো দিবে বলে প্রতিশ্রুতি দিল সেটি সে পূরণ করতে ব্যর্থ হলো। এর জন্য আপনি কখনো দেখেছেন যে একটি সাধারণ নাগরিক তার বিরুদ্ধে মামলা করেছে? এই যে চাল চুরি, এবং দেখা গেছে যে তার আসলে বয়স্ক ভাতা, বিধবা ভাতা এবং যেই নাগরিক সুবিধাগুলো সোশ্যাল সেফটি নেটের আন্ডারে যেই নাগরিক সুবিধাগুলো তার পাওয়ার কথা, সেগুলো পেতে গেলে একটা নাগরিকের সেটা অ্যাভেল করতে গেলে যেখানে আসলে রাজনৈতিক দলগুলোর গুন্ডাপান্ডা যারা আছে, তাদের ল্যাসপেন্সার যারা আছে, তাদের যে টাকা পয়সা দিতে হয়, ঘুষ দিতে হয়, এটি যে দিতে হয়, এটি তো একটা সংস্কৃতিতে পরিণত হয়েছে। সুতরাং এই নতুন রাজনৈতিক বন্দোবস্ত, এটি আসলে সকল রাজনৈতিক দলগুলো না চাইলে সম্ভব না। এবং এই পরিবর্তনটা, এই সংস্কৃতি পরিবর্তনটা আমাদের রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কোনোভাবেই সম্ভব না, কোনো একটি দলের প্রচেষ্টাও সম্ভব না। রাজনৈতিক সদিচ্ছা আসলে প্রত্যেকটি দলেরই থাকতে হবে। এ পর্যায়ে আমরা যেতে চাই ব্যারিস্টার নাজিবুর রহমান আপনার কাছে। নারীদের নিয়ে তো আসলে অনেকক্ষণই কথা হলো, আমিও নিজেও একজন নারী, বলতে গেলে হয়তো এমনটা বলা হবে নারী দেখে এমন প্রশ্ন করছেন কিনা কিন্তু আমি নিজেই আসলে যখন রাস্তাঘাটে চলাচল করি, সেটি সকাল হোক কিংবা রাত হোক, আমি সেফ ফিল করি না। এটা একজন গণমাধ্যম কর্মী হিসেবে বলছি না, একজন নারী হিসেবে বলছি। গণমাধ্যম কর্মীর চ্যালেঞ্জ অনেক, সেক্ষেত্রে আমাদের প্রতিদিন বেশ কিছু চ্যালেঞ্জ গ্রহণ করতে হয়, অনেক কথা বলতে হয়। সেই কথা বলতে গেলে হয়তো একজনের পক্ষে চলে যেতে হয় কিংবা একজনের বিপক্ষে চলে যেতে হয়। জামায়াত ইসলাম যদি ক্ষমতায় আসে, একজন নারীর নিরাপত্তা কিভাবে নিশ্চিত করবে সেটি জানতে চাই। এবং আপনি বলছিলেন পুলিশ এবং প্রশাসনের যে দলীয়করণের বিষয়টা, এই যে ধারা, এই ধারা থেকে কি করে মুক্ত করা যায় এই বাহিনীকে, তাও জানতে চাই। আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেটা, একজন নারী হিসাবে আপনি সেফ ফিল করেন না, আমি একজন পুরুষ হিসেবেও সেফ ফিল করি না। রাস্তাঘাটে বেরোতে আমার পক্ষেও আসলে একটু পরিচিত হয়ে গেলে কিংবা কোনো একটা বিষয় থাকলে পুরুষরাও কিন্তু সেম ওয়েতে সেফ ফিল করে না। মহিলাদের ক্ষেত্রে, নারীদের ক্ষেত্রে অ্যাডেড ইনসিকিউরিটি অবশ্যই আছে। তো এখানে যেটা বলবো, ওভারঅল আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে হবে। সেক্ষেত্রে আমি যেটা বললাম, আন্ডারলাইং যে কজগুলো রয়েছে সেইগুলোকে দূর করতে হবে। অ্যাডেড ফ্যাক্টর হিসাবে নারীদের ক্ষেত্রে যেটা হয়, সেটা যে জিনিসগুলো আছে এগুলাকে অ্যাড্রেস করতে হবে। আমরা কিন্তু সলিউশনের কথা বলছি অনেকটা সুপারফিশিয়ালি, কিন্তু আন্ডারলাইং কজগুলো নিয়ে কিন্তু সেভাবে আলোচনা করছি না। এই যে মহিলাদেরকে মিডিয়াতে কিংবা বিভিন্ন জায়গায় অবজেক্টিফাইং করা হয়, এইটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন ওয়াই মহিলাদের ব্যাপারে যে ইয়েটা করা হচ্ছে, মানে সহিংসতাটা বাড়ছে। এই গভর্নমেন্টকে আমি একটা ধন্যবাদ দিতেই চাই যে পর্ন ওয়েবসাইটগুলো তারা বন্ধ করেছে, এবং এক্ষেত্রে তারা ধন্যবাদ পেতেই পারেন। কিন্তু তারপরেও কিন্তু এটা টোটালি বন্ধ হয়নি। আমাদের যেই পুঁজিবাদী সমাজ ব্যবস্থা, নয়া বন্দোবস্তের কথা আসছে, এই যে গ্লোবাল ফেনোমেননগুলো আছে যেগুলা আমাদের সমাজকে একেবারে নষ্ট করে দিচ্ছে, রটেন করে দিচ্ছে, হ্যাঁ, এইগুলাকে কিন্তু অ্যাড্রেস করতে হবে যদি আপনি ওভারঅল সিচুয়েশনটাকে ইমপ্রুভ করতে চান। সেজন্য আমি বলবো যে আপনার আজকের টপিক তো আসলে স্ট্রিক্টলি জননিরাপত্তা, কিন্তু এখানে ওই বিষয়গুলো আসবে, যেহেতু মহিলাদেরকে স্পেসিফিক্যালি টার্গেট করা হচ্ছে। আমি বলবো শুধু মহিলা না, এই যে ট্যাগের রাজনীতি, এখানে কালচারাল ফ্যাসিজমের কথা আসলো, এক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একটা গ্রুপকে কিংবা একটা ভালনারেবল ইয়েকে কিন্তু ট্যাগ দিয়ে হত্যাযোগ্য করে তোলা হচ্ছে, তারপরে তাদেরকে নির্যাতনযোগ্য করে তোলা হচ্ছে।
এই যে আপনি দেখেন, এই যে প্রথমে গুমের কথা আসলো, গুমের কথা, খুনের কথা আসলো। প্রথম গুমটা হলো কি কেন্দ্রিক? সেখানে ওয়ালিউল্লাহ আর মুকাদ্দেস নামে দুইজন ছাত্র, তাদেরকে ইসলাম ইউনিভার্সিটি থেকে তুলে নিয়ে যে গুম করা হলো। তৎপরিবর্তিতে ইলিয়াসকে গুম করা হলো, এবং তারপরে আমরা দেখলাম 57 জন অফিসারকে, যখন আর্মি অফিসারকে হত্যা করা হলো, সেই বিচার কেন্দ্রিক গুমগুলা করা হলো। এক্ষেত্রে কালচারাল ফ্যাসিজম কিন্তু একটা বড় ভূমিকা পালন করেছে। আমরা দেখি যে এই যে যুদ্ধাপরাধ, স্বাধীনতার পক্ষ বিপক্ষ, এইটা নিয়ে যেই ট্যাগিং করা হয়েছিল রাজাকার, যেটাকে আসলে ডিফাই করে 24-এর গণ অভ্যুত্থানটা হলো, এটাকে কিন্তু কেন্দ্র করেই 2008 থেকে শুরু করে অত্যাচারগুলো হয়েছে। এবং দুঃখজনকভাবে শুধুমাত্র স্টেট মেকানিজম না, এইখানে কিন্তু বিদেশি শক্তিগুলোও রোল প্লে করেছে। আপনি দেখেন সুখরঞ্জন বালি একজন হিন্দু, তারা কিন্তু ভালনারেবল একটা মহিলাদের কথা বলা হচ্ছে, যে ফিমেল মাইনরিটি কমিউনিটি, তারাও কিন্তু একটা ভালনারেবল স্পেস তা তো অবশ্যই, কিন্তু আপনি অনলাইনে দেখবেন নারীদের বেশি বুলি করা হচ্ছে। নারীদের বেশি বুলি হচ্ছে, এক্স্যাক্টলি। এখানে আমি একটু যেটা বলতেছি, সে একজন হিন্দু হওয়ার পরেও সুখরঞ্জন বালি, সে যেহেতু জামাতের একজন লিডারের পক্ষে সাক্ষী দিতে আদালতে এসেছিল, তাকে আদালত প্রাঙ্গণ থেকে গুম করে তারপরে তাকে ইন্ডিয়াতে পাচার করা হয়েছিল। কিন্তু এটা নিয়ে কিন্তু সুশীল সমাজ, গণমাধ্যম তেমন কোনো কিন্তু হাওকাও আমরা দেখিনি। এই যে কালচারাল ফ্যাসিজমের বিরুদ্ধে মানুষ কথা বলতে ভয় পায়, এবং এটাকে তৈরি করে একটা গ্রুপকে যে হত্যাযোগ্য করে তোলা হয়, এইটাকে আপনার আগেই অ্যাড্রেস করতে হবে, সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে হবে। এক্ষেত্রে আমি আরেকটা যেটা বলবো, যে বিশেষ করে জেন্ডার বিষয়টা, জেনোফোবিক যে এই বিষয়গুলো আসে, জেনোফোবিক, ইসলামোফোবিক, এই ফোবিক যে বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে কিন্তু ওয়েস্টে স্পেসিফিক ল আছে। এইগুলাকে আপনি যদি ওই ইয়ের মধ্যে পড়ে যান, এইগুলোকে অ্যাটাক করেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আপনি আইনের আওতায় চলে আসেন। বাংলাদেশে সেই আইনটা কিন্তু যুগোপযোগী নয়, এটাকে আপনাকে সেভাবে যুগোপযোগী করতে হবে। এবং কেউ যদি অন দ্য বেসিস অফ রেস, অন দ্য বেসিস অফ আপনার জেন্ডার এ ধরনের কোনো কিছু করে, তাহলে তাকে স্পেসিফিক আইন দিয়ে তাকে এটাকে আইনের আওতায় আনতে হবে। আমাদের আইনটাকে সেভাবে যুগোপযোগী করতে হবে। এক্ষেত্রে আরও বেশি অনেক ট্যাগ, যে ট্যাগগুলো আসে, ইউজ হয়, এইগুলোকেও এটার আন্ডারে আনতে হবে। ইসলামোফোবিয়া যদি বলেন, বাংলাদেশে ওভারওয়েলমিং মেজরিটি মুসলিম, কিন্তু তাই বলে ইসলামের নামে যে ধরনের বিষয়গুলো আসে অনেক সময়, এইগুলো কিন্তু ধর্মপ্রাণ মানুষের ক্ষেত্রে কষ্টকর। দেখা যায় যে অ্যাটাক করা হয় একটা স্পেসিফিক শ্রেণীকে, তাদের যে সিম্বলগুলো আছে, দাড়ি টুপিকে অ্যাটাক করা হয়। আমার মনে হয় এটাকে শুধুমাত্র একটা জেন্ডার না করে, আপনার এনিথিং রিলেটেড টু জেন্ডার, এনিথিং রিলেটেড টু রেস, এনিথিং রিলেটেড টু রিলিজিয়ন, এটাকে কেন্দ্র করে যদি অ্যাটাক করা হয়, এটার স্পেসিফিক রেমিডি পাওয়ার জন্য ল করতে হবে। এবং আমার যে পলিটিক্যাল পার্টি আছে, আমরা যদি ক্ষমতায় যাই, আমরা এটাকে প্রিভেন্ট করার জন্য স্পেসিফিক ল করব। আপনি আইন রিফর্মের কথা বলছিলেন, অনেক ধন্যবাদ, এবং এটাও বলেছেন আপনার কমিটি ক্ষমতায় গেলে এটা নিয়ে আপনারা কাজ করবেন। এই জন্য আপনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি ব্যারিস্টার নাজিবুর রহমান। এ পর্যায়ে আমরা এবিএম মোশাররফ হোসেনের কাছে আবারও ফিরছি। বহু বছর পরে আমরা আশা করছি একটা ভালো নির্বাচন হতে যাচ্ছে। এর ফলে স্বাভাবিকভাবে মানুষের প্রত্যাশাও কিন্তু খুব বেশি, যার জন্য আমরা আসলে আজ এত বেশি প্রশ্ন করছি। অন্য নির্বাচনের সাথে এবারে নির্বাচনের যেই পার্থক্য, সেই বাস্তবতায় এত মত পথের মানুষের দ্বন্দ্ব, সংঘাত, পারস্পরিক অনাস্থা, অবিশ্বাস, কত কিছু তো আছে, সেটি দূর করার উপায় কি? না, এটা দূর করার একটা মাত্র পথ আছে। আমি যেটা মনে করি, আমার দল মনে করে, সেটা হলো জনগণের রায়টা। আপনার জনগণ রায়ের মাধ্যমে যে নির্বাচিত হবে, সেই আমার মনে হয় এই সকল জন আস্থা নিয়ে এই সকল সংকট মোকাবেলার জন্য সে কার্যকরী ভূমিকা নিতে পারবে। এখন বাংলাদেশে যে সংকটটা রয়ে গেছে, আপনি দেখবেন যে বিগত দিনে বাংলাদেশের মানুষ কিন্তু তার মতামতের মাধ্যমে, অর্থাৎ ভোটের মাধ্যমে কিন্তু তাদের নেতা নির্বাচন করতে পারেনি। যার জন্য জনগণের কমিটমেন্ট যদি না থাকে, কোনো রাজনৈতিক দল যদি মনে করে যে আমি জনগণের ভোটে নির্বাচিত হই নাই, তার দায়িত্বটা কিন্তু থাকে না। যার চরম পরিণতিকে আমরা গত আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছিলাম। কারণ দিনের ইলেকশন, বিনা প্রতিদ্বন্দ্বিতায়, রাতে ইলেকশন, আমরা নিজেরা, অর্থাৎ এটা হলো জনগণের কাছ থেকে নিজেদেরকে বিচ্ছিন্ন করা। এবং আপনি দেখবেন যার একটা অবশ্যম্ভাবী পরিণতি ছিল ওই সময়, জনগণ নিজেদেরকে কিন্তু উড্ডু করে নিয়েছে, তারা ভোট কেন্দ্রে যায় নাই। এই যে গণ আস্থাটা আপনাকে ফিরিয়ে আনতে হবে। জনগণ মনে করতে হবে এটা আমার সরকার, জনগণ মনে করতে হবে আমি ভোট দিয়ে এই সরকার তৈরি করেছি, সুতরাং সরকারের যেমন একটা দায়বদ্ধতা থাকবে, জনগণও মনে করবে যে আমারও একটা দায়বদ্ধতা আছে। এই জায়গাটা যদি আমরা নিশ্চিত করতে পারি, তাহলে আমার মনে হয়
অনেক সংকট থেকে আমরা নিজেরা মুক্ত হতে পারবো। আর আরেকটা ব্যাপার আমাদেরকে নতুনভাবে মনে রাখতে হবে যে এই 24-এর গণ অভ্যুত্থানের পর মানুষের মাঝে কিন্তু নূতন কিছু আকাঙ্ক্ষা জন্ম নিয়েছে। আকাঙ্ক্ষা মানে আমার অধিকার, আমার ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে, আমার কথা বলার স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে, আমার মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে। এই যে কথা হচ্ছে জেন্ডার ক্রাইসিস একটা, এগুলি থেকে আমাদের বেরিয়ে যেতে হবে। তো সুতরাং অনেক আকাঙ্ক্ষা কিন্তু রাজনৈতিক দলগুলির সামনে এখন নতুনভাবে উত্থাপিত হয়েছে, এবং কোনো দল বা কোনো জোট, কোনো গোষ্ঠী যদি এটাকে অ্যাড্রেস করতে না পারে, তারা কিন্তু জনগণকে ছিটকে যাবে। কারণ আপনাকে একটা উদাহরণ আমি দিয়ে বলতে চাই, আপনি দেখবেন বাংলাদেশে যখন জনগণ তাদের ভোটের অধিকার প্রয়োগ করতে পেরেছে, বিশেষ করে 91, 96, 2001, কোনো গভর্নমেন্ট কিন্তু দ্বিতীয়বার ক্ষমতায় আসতে পারেনি। সুতরাং আগামী দিনে আমি মনে করি রাজনৈতিক দলগুলির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা এখানে, কারণ আমরা ইতিমধ্যে সকল রাজনৈতিক দল মিলিয়ে যে একটা জায়গায় কিন্তু ঐক্যমত হয়েছি যে আগামী দিনে সকল নির্বাচন একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে। অর্থাৎ ওই একদিনের জন্য জনগণ কিন্তু তার ক্ষমতা প্রয়োগ করবে, যার কারণে আপনি যে কথাই বললেন, এই মত পথ যাই বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিন্তু তাদের এক জায়গায় ঐক্যমত হতেই হবে। সেটা হলো সুশাসন দিতে হবে, এই নগ্ন দলীকরণ থেকে বেরিয়ে যেতে হবে, জনগণের জন্য কাজ করতে হবে, জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, এবং এই যে আমাদের একটা মহামারী দুর্নীতি, এই জায়গা থেকে কিন্তু বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার জবাবদিহিতামূলক প্রশাসন তৈরি করতে হবে। সেটা ব্যক্তির ক্ষেত্রে হোক, দলের ক্ষেত্রে হোক, জনগণের ক্ষেত্রে হোক। এই যে নানা ক্ষেত্রে যে আমাদের কিছু সংকট আছে, এই সংকটগুলি মোকাবেলা করার জন্য ওই নির্বাচিত বর্তমান যে সরকার, এটা কিন্তু তাদেরকে নিচু গ্রহণ করতে হবে। যার জন্য আপনি দেখবেন এই যে এখন একটা সংকট, মানে যে কথাটি বলা হচ্ছে যে আমাদের নারীদেরকে আমরা ক্ষমতায়ন করতে পারিনি। বিএনপি কিন্তু একটা জায়গায় আইডেন্টিফাই করেছে যে আগামীতে যদি আমরা রাষ্ট্র ক্ষমতায় আসি, এই নারীদেরকে ক্ষমতায়নের জন্য, তাদেরকে তাদের যে স্বাধীনতা এটা নিশ্চিত করার জন্য তারা প্রত্যেকটি পরিবারে কিন্তু একটা ফ্যামিলি কার্ড প্রবর্তন করবে বলেছে। এই আমাদের কৃষকরা কিন্তু তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে না, সেটা নিশ্চিত করার জন্য বিএনপি বলেছে আমরা ফার্মার্স কার্ড দেব, অর্থাৎ যাতে তাদের উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে সরকারের কাছে বিক্রি করতে পারে, এবং সরকারের বেশ কিছু প্রণোদনা আছে, সেইগুলি যেন এই কার্ডের মাধ্যমে তারা নিশ্চিত হতে পারে যে তারা পাবে। তো সুতরাং এই সরকারগুলো জন আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে কিন্তু জনরায়টা নেওয়ার জন্য কিন্তু নানা পরিকল্পনা তারা ঘোষণা করছেন। আপনি দেখেন বিএনপি বলেন, জামাত ইসলাম বলেন, বলেন এনসিপি বলেন, নানা ধরনের কথাগুলি আজকে বলছে। এই কথার একটাই কারণ, জনগণের সমর্থনটা আদায় করা। আর আপনি যদি জনগণের সমর্থন আদায় করতে ব্যর্থ হন, তাহলে আপনি যেমন ক্ষমতায় যেতে পারবেন না, আবার জনগণের সাথে যদি আপনি প্রতারিত করেন, তাহলে জনগণও কিন্তু আগামী দিনে আপনাকে প্রত্যাখ্যান করবে। এই নূর ভাই চমৎকার কথা বলেছে, আমরা তো গুমের সংস্কৃতি চাই না। যার জন্য দেখবেন কোন দল বলে নাই যে আমরা আবার ক্ষমতায় গেলে গুমে ফিরে যাব। সবাই বলছে এই জায়গায় আমাদের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স আমরা গ্রহণ করব। সুতরাং আমার মনে হয় রাজনৈতিক দলগুলির সদিচ্ছা আছে, কিন্তু এখানে আমি মনে করি আমাদের জনগণেরও কিন্তু একটা ইম্পর্টেন্ট রোল আছে। জনগণ যদি আশ্বস্ত হয় যে তারা আসলে নির্বিঘ্নে সবকিছু করতে পারবে এবং তাদের যে নিরাপত্তা সেটা নিশ্চিত হবে, জনগণ নিশ্চয়ই সেভাবেই একজন জনপ্রতিনিধিকে দাঁড় করাবে। এবং আপনাকে এই নিশ্চয়তা কিন্তু এবার দেওয়া যেতে পারে যে আগামী নির্বাচনটা যে একটি অবাধ, সুস্থ, নিরপেক্ষ হবে, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন দেখতে হবে যে আপনার নাগরিকরা কতগুলো গিয়ে তাদের অধিকারটা প্রয়োগ করে তাদের সরকার প্রতিষ্ঠা করে, এটা হলো কিন্তু ইম্পর্টেন্ট। নিশ্চয়ই তাই। আমরা আমাদের দ্বিতীয় রাউন্ডে এরই মাধ্যমে শেষ করেছি, এবং আমরা দ্বিতীয় রাউন্ডে জননিরাপত্তা পরিস্থিতি, সেটা নিয়ে করণীয় রাজনৈতিক দলগুলোর অঙ্গীকারের কথাও শুনেছি। এ পর্যায়ে আমরা একটু বুঝতে চাই বিপুল জনসংখ্যার এই দেশে মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে আসলে চ্যালেঞ্জগুলো কি, উত্তরানোর উপায় কি। আমরা খুব সংক্ষেপে এই পর্বটি শেষ করতে চাচ্ছি, এবং আমি এই পর্ব শুরু করতে চাই নূর খান আপনাকে দিয়ে। আপনার সময় 2 মিনিট, আপনি জাস্ট আমাদেরকে এতটুকু বলবেন এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলোর অঙ্গীকার দিল, প্রতিশ্রুতি দিল, এবং মানবাধিকার, জননিরাপত্তা নিয়ে সেগুলো বাস্তবায়নে আপনি চ্যালেঞ্জ দেখেন কিনা, যদি চ্যালেঞ্জ থেকে থাকে সেটি থেকে উত্তরাতে কি করতে হবে একটু পরামর্শ দেবেন। আপনার সময় 2 মিনিট। রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের চর্চা, এটা খুব জরুরি। এক, দ্বিতীয় হচ্ছে আদর্শের উপর ভিত্তি না করে যদি আপনি একটি দল পরিচালনা করতে থাকেন এবং মতাদর্শগত সংগ্রাম যদি অব্যাহত না রাখেন, তাহলে একটা ভালো কাঙ্ক্ষিত জায়গায় যাওয়া কিন্তু খুব কঠিন একটা ব্যাপার। যেমন ধরেন এখন ঢালাওভাবে আমরা একটা বলে ফেলি যে কই সুশীল সমাজ তো কিছু করে নাই। আরে ভাই, মোকাদ্দেম যে কুষ্টিয়ার থেকে সে মানে তাকে উঠায় নাই, উঠাইছিল সাভার থেকে, এবং সেটা নিয়ে আমরা রিপোর্ট করেছি, আমরা কথা বলেছি। সুখরঞ্জন বালিকে ভারতে
হিউম্যান রাইটস অর্গানাইজেশনই আবিষ্কার করছে যে জেলে। সুতরাং কাজ হচ্ছে, আমাদের প্রবলেম যেটা হচ্ছে যে আমরা খেয়াল করি না, মানে বড় বড় দলগুলির কথা যেমন আমরা খেয়াল করি, ছোট দলগুলির কথা খেয়াল করি না, তেমনি আমরা সিভিল সোসাইটি বলতে বুঝি যে নতজানু যে সিভিল সোসাইটি আমরা দেখেছি, যারা পদ পদবি এবং পদকের জন্য, একটা প্লটের জন্য ঘুরে ফিরে গেছে, মানে ঘুরে ফিরেছে ক্ষমতার কাছাকাছি, আমরা ওইটাকে মেজার করেছি, কিন্তু প্রকৃত অর্থে যারা কাজ করেছে ওই জায়গাটা আমরা বুঝতেই চাইনি। এইখানে যে সমস্যাটা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রত্যাশা তো অনেক, রাজনৈতিক দলগুলোর কাছেই তো সব প্রত্যাশা থাকবে। এইটার চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে যে আপনি জনগণকে যে প্রতিশ্রুতি দিচ্ছেন, কমিটমেন্ট যেটা করছেন ভোটের আগে, সেইটি রক্ষা করার জন্য আপনি কোনো ব্যবস্থা রাখবেন কিনা। অর্থাৎ আপনি আমাকে 50টা কথা বলেছেন যে এই 50টা প্রতিশ্রুতি আপনারা আমার অধিকারকে নিশ্চিত করবেন, এটা নিশ্চিত হচ্ছে কিনা প্রথম 3 মাসে এইটা খেয়াল করার জন্য আপনারা কি ব্যবস্থা রাখছেন, সেখানে আপনাদের একটা ব্যবস্থা থাকা দরকার। কারণ সব কিছুর জন্য এক ব্যক্তি উপরে না বর্তায়, দলের উপর যাতে বর্তায়, দল যাতে এটা খেয়াল করে। দ্বিতীয়টা হচ্ছে আমরা এমন একটা ক্রান্তি লগ্নে পৌঁছে গেছি, আসলে 54 বছর পরে হাঁপায়ে গেছি। আমাদেরকে একটা জিনিস ঠিক করতে হবে, ইনক্লুসিভনেস আমরা বলি, কিন্তু আসলে ইনক্লুসিভের পক্ষে কাজ করতে চাই না। যেই জায়গাটা আমাদের খুব জরুরি দরকার, আপনি জাতীয় সরকার বলেন, জাতীয় ঐক্যমত বলেন, আমি কিন্তু বিএনপি এবং জামাতের বক্তব্য খেয়াল করছি যে তারা অনেকেই এখন জাতীয় সরকারের কথা বলছেন বা ঐক্যমতের কথা বলছেন। এই ঐক্যমতের ভিত্তিটা কি হবে, এটা আপনারা ঘোষণাটা দিয়ে দেন না, যে এই ঐক্যমতের ভিত্তিটা কি হবে। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে আন্তঃদলীয় সম্পর্কগুলো মার্জিতপূর্ণ হবে কিনা, সম্মানজনক হবেন কিনা, নাকি আপনারা নির্বাচনের কালচারের ভিতর ঢুকে যে আপনারা তখন ছোট দলকে একভাবে ট্রিট করবেন, বড় দলকে একভাবে করবেন। এবং আমি তো অবাক হয়ে যাই যে 5ই আগস্টের আগে পরে যেই ধরনের সম্মানজনক আচরণ আমি দেখেছি আন্দোলনরত বা আন্দোলনের সমর্থিত গোষ্ঠীর ভিতরে, সেটি কিন্তু অনেক দূরে চলে যাচ্ছে। দুর্ভাগ্যজনক, যারা আদর্শের কথা বলছেন তারাও কিন্তু দূরে চলে যাচ্ছেন, তাদের বক্তব্য কিন্তু ঠিক আমরা জনগণের জায়গা থেকে যেটা দেখছি যে আমাদের পছন্দ হচ্ছে না, কথা এবং কাজে মিল হচ্ছে না। আরেকটা জিনিস হচ্ছে, সবাই কেন যেন একটা ভায়োলেন্টের দিকে যাচ্ছেন কথাবার্তা এবং নিজের পজিশন জাহির করার জন্য। এই জায়গা থেকে যদি আমরা সরে না আসি, তাহলে ভাই বিএনপি জামাত বা বিএনপি সিপিবি বা এনসিপি এদের সাথে দ্বন্দ্ব একের সাথে হবে আদর্শিক জায়গায়, সেটা নিয়ে আদর্শিক সংগ্রাম করেন। কিন্তু এখনই আপনি উড়িয়ে দিচ্ছেন, আপনি এমন সমস্ত কথাবার্তা বলে ফেলছেন কোনো দল সম্পর্কে, সেই দল মানে লুটেরা ছাড়া সেই দলে কেউ নাই। অথচ 2 বছর মানে 1 বছর আগেও এই কথা বলেননি, 2 বছর আগে একসাথে লড়াই করেছেন। তো এই জায়গাগুলি আপনারা দয়া করে আপনারা নিজেদের সম্মানটা বজায় রেখেন। জনগণ কিন্তু মধ্যপন্থায় বিশ্বাসী, এটুকু বলে দিই। অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় নূর খান, আমরা শুনছিলাম। এবার ডক্টর সালমা আক্তার, আপনার কাছে যেতে চাই। প্রশ্ন আসলে একই, তারপরও একটু ছোট করে বলবেন যে রাজনৈতিক দলের তো ভূমিকা আছে, সেটি তো শুনলামই, এর পাশাপাশি দেশের জনগণের কি ভূমিকা হওয়া উচিত জননিরাপত্তা এবং অধিকার নিশ্চিতের ক্ষেত্রে? আমি প্রথমে যেটা শুরু করেছিলাম যে আমি আসলে সাপ্লাই সাইড থেকে আলোচনাটা শুরু করেছি, কিন্তু এখন হচ্ছে ডিমান্ড সাইড থেকে চিন্তা করা যে আমরা কি আসলে অ্যাওয়্যার আমাদের রাইটস সম্পর্কে। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশে আমার একটা বিষয় মনে হয় যে আমরা জনগণের মধ্যেও কিন্তু when it comes to me this is right, when it comes to you this is not, ওই জায়গাটা কিন্তু আমাদের ক্লিয়ার করতে হবে। স্ট্যান্ডার্ড ইজ স্ট্যান্ডার্ড ফর এভরিবডি। আমি সবসময় বলি একটা সিস্টেম আমার এগেনস্টে গেলেও ফাইন, ইফ আই এম ডুইং এনিথিং রং। তো সেই জায়গাটা, সেই অ্যাওয়ারনেস কি আমাদের আছে? জনগণ হিসেবে কি আমরা সেই নিউট্রালিটির জায়গাটায় ভ্যালু জাজমেন্ট ছাড়া কি দাঁড়াতে পারছি, সেটা একটা বিষয়। এবং সেখানে আমি মনে করি যে এই যে ইনক্লুশন ভয়েস, এই কথাগুলো যে আমরা বলছি, তো সেখানে কিন্তু দুটো স্পেস, একটা হচ্ছে অবভিয়াসলি লিগ্যাল স্পেস, সেখানে তো ইনস্টিটিউশনগুলো ভূমিকা পালন করবে, কিন্তু যেটা সোশ্যাল স্পেস, পাবলিক স্পেস, সেখানে কিন্তু আমাদের ভূমিকা আছে যে আমরা কতটা টলারেন্ট, কতটা ইনক্লুসিভ, কতটা হচ্ছে আমরা
রাইটস সম্পর্কে, ডাইভার্সিটি সম্পর্কে সচেতন। এবং আমার কাছে মনে হয় এখানে দুটো জনগোষ্ঠীর ব্যাপারে আমি একটু বেশি আলোচনা আনতে চাই। একটি হচ্ছে অবভিয়াসলি জেনজেড নিয়ে আমাদের এখন প্রচুর কথা, যে তাদের পার্সপেক্টিভ কিন্তু আলাদা, একটা ডিফারেন্ট জেনারেশন, ডিফারেন্ট এনভায়রনমেন্ট, ইন্টারন্যাশনালি তারা একটা ভিন্ন পার্সপেক্টিভে দাঁড়িয়ে আছে। আমরা কি বুঝতে পারছি তারা আসলে কি চায়? এই বাংলাদেশ কিন্তু আগামী 20, 25, 30, 40 বছর তারা রান করবে। আমরা কিন্তু ক্রমশই একটু এখন ব্যাক স্টেপে যাব, আমরা গাইডিং লাইট হব, কিন্তু আমার মনে হয় লিডারশিপটা আস্তে আস্তে তাদের হাতে যাবে। তো আমাদের পলিটিক্যাল পার্টিগুলো কি সেটা বোঝার চেষ্টা করছেন যে তারা কি চাচ্ছে, কিভাবে তাদেরকে ইনক্লুড করা যায়। আরেকটা বিষয় আমার কাছে মনে হয় আমাদের লাইফ এক্সপেক্টেন্সি বেড়ে যাওয়ার কারণে আমাদের একটা হিউজ সিনিয়র সিটিজেন্স চলে আসছে। আমরা কি তাদের জন্য কোনো পলিসি ভাবছি? দে ওয়ার দ্য ভোটার্স অর দে ওয়ার ডিপ্রাইভড, হোয়াট এভার দ্য ওয়ে, ওই মানুষগুলোকে কি আমরা ইনকর্পোরেট করছি? তো আমার কাছে মনে হয় এখানে 3-4টে বিষয় আমার কাছে খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে হ্যাট্রোজেনিটিটাকে ইনক্লুড করা, যাতে করে ভয়েসটা আসে। আরেকটা হচ্ছে যে ঐক্যমতটা, আমি মনে করি যে এটা খুব রাইট, যে ঐক্যমতটা কোন জায়গায়, মডালিটিগুলো কি সেটা নিয়ে চিন্তা করা। আর আমি যেহেতু সমাজবিজ্ঞানে বারবারই বলছি, সোশ্যাল ইনস্টিটিউশনগুলোকে আমরা কীভাবে স্ট্রেংথেন করবো, মেনটেইন করবো সাস্টেইনেবিলিটির জন্য। আর নেটিজেন বিহেভিয়ার একটা বিশাল ইস্যু আমাদের জন্য, আমি একটা স্টাডি করছিলাম, তো সেখানে আমরা দেখেছি এই যে মানে আমরা এক ধরনের মিডিয়া ট্রায়ালে, নেটিজেন মিডিয়া ট্রায়ালে চলে যাই, তাতে করে কি হয়, একটা প্রেশার তৈরি হয় অন দ্য লিগ্যাল ইনস্টিটিউশন, যে না মানুষজন এটা চাচ্ছে, সো আমাদেরকে বোধহয় এইটাই করতে হবে। যেখানে একটা লিগ্যাল ইনস্টিটিউশনে কিন্তু খুবই একটা নিউট্রাল রোলে থাকার কথা এবং জাস্টিসকে এনশিওর করার কথা। তো আমার কাছে মনে হয় যে স্ট্র্যাটেজি, পলিসি এবং সেগুলোকে ইমপ্লিমেন্টেশন লেভেলে মডেলিটিগুলো নিয়ে কাজ করাটা দরকার। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম ডক্টর সালমা আক্তারকে ধন্যবাদ জানাতে চাচ্ছি। এ পর্যায়ে আমরা আবারও আসতে চাই মনিরা শারমিন আপনার কাছে, এবং আপনাকেও জিজ্ঞেস করতে চাই এই ভোট নিয়ে জোট গঠনের যে সমীকরণ চলছে রাজনীতিতে, জেনজিদের কথা তো বলছিলেন আপা, তো ক্ষমতাসীনদের সঙ্গে যদি আপনারা হন, সেক্ষেত্রে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সহ নিয়োগ, পদোন্নতি, বদলি, গণহারে মামলা, দুর্বলের উপর অত্যাচার, যেগুলো আগেও হয়ে আসছে, এই ইস্যুগুলো মেনে নিয়ে চুপ থাকবেন নাকি সরব হবেন? ছোট করে উত্তর দিবেন। আমরা সেটা স্বপ্ন দেখি যে এনসিপি হয় সরকারি দলে যাবে অথবা সবচেয়ে বড় বিরোধী দল হবে বাংলাদেশে ইনশাল্লাহ। তো আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারি, আমি যদি মানে ব্রডার সেন্সে বলি, যে এই যেইগুলো বাংলাদেশে 17 বছর হয়ে গেছে সেগুলো আর ফিরতে পারবে না। যেই অপসংস্কৃতি চলেছে রাজনীতিতে, এই অপসংস্কৃতি আর চলতে পারবে না, এবং প্রশাসনিক দলীয়করণ বলেন এগুলো আসতে পারবে না। বরং আমাদের সামনের দিকে যেটা বেশি ফোকাস করা উচিত সেটা হচ্ছে যে এই যে বিভাজনের রাজনীতি, এই বিভাজনের রাজনীতি বন্ধ করতে হবে বাংলাদেশে। বাংলাদেশে কিছু ক্ষেত্রে একটা ন্যাশনাল কনসেনসাস থাকতে হবে, রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের কনসেনসাস থাকতে হবে, এবং সেই প্রশ্নে আমার মনে হয় ভারতীয় আধিপত্যবাদকে ডিল করতে হবে। আমাদের এই একটা প্রশ্নে ঐক্যবদ্ধ থাকতে হবে যে আওয়ামী লীগ প্রশ্নে আমাদের অবস্থান কি, জাতীয় পার্টি প্রশ্নে আমাদের অবস্থান কি, এবং ইন্ডিয়ার ব্যাপারে আমাদের অবস্থানটা কি, এই বিষয়ে আসতে হবে। ডিজিএফআই সংস্কার নিয়ে কথা বলতে হবে, যে রাজনৈতিক দলগুলো নিজেদের ভোটের মাঠে ভোট কমবে কিনা এই হিসাবে গিয়ে এই বিষয়গুলো নিয়ে এড়িয়ে যান। আওয়ামী লীগ খারাপ কিন্তু আওয়ামী লীগের ভোট ভালো, আওয়ামী লীগ খারাপ কিন্তু আবার মামলা বাণিজ্য ভালো, আওয়ামী লীগ খারাপ কিন্তু আবার আমাদের হচ্ছে ভারতের ব্যাপারে একটু সফটলি কথা বলতে হবে, না হলে দাদারা আবার কষ্ট পাবেন। এই আসলে দ্বিচারিতার সময় শেষ। এবং অবশ্যই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যদি আমরা কথা না বলি, তাহলে আমরা যে তরুণ জেনারেশন, আমরা যে জেনজির কথা বলছি, তারা কিন্তু সহজভাবে নিবে না। কারণ আজকে একজন হাদির কথা আমরা বলছি, আমরা কিন্তু আসলে সবাই হাদি, এবং আমরা সবাই হাদি হতে চাই। সুতরাং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললেই যদি আমার রাস্তায় বেঘুরে মরতে হয়, এবং এটি নিয়ে যখন রাজনৈতিক দলগুলো চুপ থাকে, এবং যখন নরেন্দ্র মোদী পাশের দেশে বসে বলে 16ই ডিসেম্বর আমাদের বিজয় দিবস, তখন যখন আমি দেখি আমার যে বড় রাজনৈতিক দলগুলো যারা নিজেদের দাবি করে তারা নিশ্চুপ, তারা কোনো কথা বলেন না, এবং তারা বলেন তারা আসলে ওভাবে বোঝাতে চাননি। সুতরাং এই ন্যারেটিভের খেলা বন্ধ করতে হবে, এবং স্পষ্ট করে বলতে হবে যে বাংলাদেশ, সামনের যে বাংলাদেশ, সে বাংলাদেশ হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি হবে। রাজনৈতিক দলগুলো কোনোভাবেই জনগণকে আসলে নেগলেক্ট করার সুযোগ নাই, কারণ আমাদের মনে রাখতে হবে জনগণের ক্ষমতাকে আন্ডার এস্টিমেট করলে গণ অভ্যুত্থান হয়। অনেক ধন্যবাদ মনিরা শারমিন। আমরা শুনছিলাম এ পর্যায়ে ফারুক হাসান, আবারও আপনার কাছে আসছি। আপনারা তো জনবান্ধব ইস্যুতে রাজপথে ছিলেন, নিরাপদ সড়ক আন্দোলন থেকে যদি শুরু করি, এমনকি কোটা বিরোধী আন্দোলনেও আপনারা ছিলেন। রাজনৈতিক কোনো আলোচনায় যেতে চাই না, জননিরাপত্তা যেহেতু আমাদের আজকের ইস্যু, তো
জননিরাপত্তার মতো মৌলিক ইস্যুতে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দকে যদি আমার মতো সাধারণ জনগণ পাশে থাকতে চায়, পাশে পেতে চায়, কিভাবে পাবে যদি একটু সংক্ষেপে বলতেন। ধন্যবাদ আপনাকে। এখানে একটি দল, একটি গোষ্ঠী বা একটি ব্যক্তির পক্ষে এই জননিরাপত্তা ওভারঅলই মানে এটাকে আসলে আমরা বাস্তবায়ন করতে পারবো না। এখানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের একটা কী বলে কালেকটিভ মানে সিদ্ধান্তের মাধ্যমে আমাদের আগাতে হবে। এজন্য আমরা রাজনৈতিক হারমোনির উপরে অনেক জোর দিয়েছি। একই সাথে আমরা আগামীতে যারা কাজ করব, এখানে সিভিল সোসাইটি বলেন, গণমাধ্যম বলেন, পলিটিক্যাল পার্টি বলেন, আদার্স যে স্টেকগুলো রয়েছে, সকলকে আসলে এই জিনিসটাতে ফোকাস দিতে হবে কিভাবে আমরা আমাদের মধ্যে মতানৈক্য, আমাদের মধ্যে ভিন্ন মত, দ্বিমত এগুলোকে বাইরে রেখে দেশ ও জাতির কল্যাণের কথা চিন্তা করে জননিরাপত্তা এবং নাগরিক অধিকারটাকে প্রাধান্য দিয়ে আমরা একসাথে কাজ করতে পারি। এখন ধরেন আমার সাথে আপনার একটা মানে ধরেন যে কোনো একটা ইস্যুতে ভিন্নমত থাকতেই পারি। এখন জননিরাপত্তা এবং নাগরিক অধিকারের জায়গায় আমি যদি আপনাকে ওখানে মনে করি যে না, তাকে আমি আমার সাথে নিতে পারবো না, কিংবা একটা সেমিনারে বা সভায় মিটিংয়ে আপনি থাকলে আমি যাব না, এই যে আমাদের একটা প্রবলেম, এই প্রবলেম থেকে আমাদের আসলে বেরিয়ে আসতে হবে। বিগত সময়ে এই জিনিসটা অত্যন্ত প্রকট ছিল যে ওখানে বিএনপি আছে আমি যাব না, ওখানে জামাত রয়েছে নো, ওটা হবে না। এই যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা দলাদলি এবং অন্যান্য যে স্টেক সিভিল সোসাইটি বলেন কিংবা গণমাধ্যম বলেন, তাদের মধ্যেও কিন্তু এই প্রবণতা আমরা প্রকটভাবে দেখেছি। সিভিল সোসাইটি তারা মনে করে ওই সংগঠন ওখানে আছে মানে ওটা অমুক দলের। এই জায়গাতে আমাদের বেরিয়ে আসতে হবে, মনে করতে হবে দেশ ও জাতির কল্যাণে কিংবা দেশ ও জাতির আপনার ধরেন যে সামনে রেখে যারাই কাজ করতে চায় বা করবে তাদের সাথে আমরা সবসময় আছি। সে কোন দলের, কোন মতের, কোন আইডিওলজি বহন করে ডাজেন্ট ম্যাটার, দেশ ও জাতির মানে কল্যাণে সে আসলে ভূমিকা রাখতে পারছে কিনা, কথা বলছে কিনা, এটাকে ফোকাস করতে হবে। অনেক ধন্যবাদ। এই জায়গাতে আমরা যদি একটা জায়গায় আসতে পারি, আমি মনে করি ইনশাআল্লাহ আগামীতে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো সবাইকে। নিশ্চয়ই তাই, সেই প্রত্যাশা আমাদেরও থাকবে। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমি আবারও জামায়াত নেতার কাছে যেতে চাই, ব্যারিস্টার নাজিবুর রহমান। আপনি তো একজন ব্যারিস্টারও বটে, প্রশ্ন আসলে একই থাকছে যে জননিরাপত্তা নিয়েই তো আমাদের আজকের টপিক কিংবা আজকের সেশন। জননিরাপত্তার মতো বিষয়ে আমরা আগামীতে জামায়াত ইসলামকে কিভাবে পাশে পাবো? কয়েকটা বিষয় অ্যাড্রেস করতে হবে, সেটা জামাত অ্যাড্রেস করতে চায়। একটা হলো লিগাল রিফর্মটা লাগবে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি এটার একটা জাস্ট এক্সিকিউশন লাগবে, যেখানে করাপশন থাকবে না, যেখানে আপনার কোনো পার্টিজান কিংবা ফেভারিটিজম, নেপোটিজম থাকবে না। তো এখানে আমি মনে করি জামাত এখানে বেশি ফোকাস করবে যে এই যেটাই লিগাল রিফর্ম হোক, এটার একটা জাস্ট এক্সিকিউশন উইচ ইজ করাপশন ফ্রি অ্যান্ড ফ্রি অফ ফেভারিটিজম এবং নেপোটিজম। এখানে কোনো দুর্নীতি থাকবে না, দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স। এর পাশাপাশি আপনাকে জামাত তো একা করতে পারবে না, এখানে আপনার একটা ভ্যালু বেসড সিভিল সোসাইটি আপনাকে লাগবে। আমাদের সিভিল সোসাইটির প্রবলেম হলো এটা খুব পলিটিক্যালি ইনভলভড হয়ে যান এবং পলিটিক্যাল ইস্যুগুলোকে তারা অ্যাড্রেস করে। এই জন্য আমাদের একটা অ্যাপলিটিক্যাল, যেটাকে বলে রাজনীতি মুক্ত একটা সিভিল সোসাইটি রাখবে, যেটা হবে রাইট বেসড। জেন্ডার ইস্যু বলেন, জনগণের মৌলিক অধিকারের বিষয় বলেন, এইগুলোতে সিভিল সোসাইটি লাগবে যারা এই স্টেক কি বলে প্রেশার গ্রুপ হিসাবে কাজ করবে, পলিটিক্যাল পার্টিগুলোকে এরা অ্যাডভোকেসি করবে জনগণের পক্ষ থেকে। এর পাশাপাশি থার্ড যেটা লাগবে, আমাদের মোশাররফ ভাই বলেছেন, আমিও যেটা করি, আমাদের কন্টিনিউয়াস একটা অ্যাকাউন্টেবিলিটি লাগবে। আমাদের সমস্যাই হচ্ছে যে আমাদের গণতন্ত্র কখনোই কন্টিনিউ করেনি সেভাবে। এইটা আপনার লাগবে অ্যাকাউন্টেবিলিটি, নট অনলি ইন এভরি 5 years, এটা প্রত্যেকটা স্টেপে আপনার অ্যাকাউন্টেবিলিটি লাগবে। এখানে আপনার দুর্নীতি দমন কমিশন বলেন, এই সমস্ত যেই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশন আছে, এইগুলাকে যুগোপযোগী করতে হবে, এইগুলাকে আপনার রাজনীতি মুক্ত করতে হবে, সর্বোপরি এইগুলাকে দুর্নীতি মুক্ত করতে হবে। আমরা যদি এই সকল কিছুর একটা কম্বিনেশন পাই, তাহলেই আমরা আশা করতে পারি জননিরাপত্তার যে সিচুয়েশনটা আছে এটাকে আমরা ওভারকাম করতে পারবো। এবং এক্ষেত্রে সবচেয়ে বড় বিষয় যেটা থাকবে দুর্নীতি এবং আপনার এই চাঁদাবাজি মুক্ত একটি প্রশাসন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। আমি আমার প্রশ্নের উত্তরও পেয়েছি এবং সবশেষ আমি এ পর্যায়ে এবিএম মোশাররফ হোসেন আপনার কাছে আসতে চাই এবং আপনার কাছে এটি আমার শেষ প্রশ্ন। আমাদের রাউন্ড টেবিলটি আসলে এই বৈঠকের যে উদ্দেশ্য সেটি মোটামুটি আপনার কাছে পরিষ্কার এবং প্রশ্ন একই। আসলে রাজনৈতিক দলগুলোর কাছে আমাদের তো প্রত্যাশা অনেক, সামনে আপনারা ক্ষমতায় আসেন কিংবা নাই আসেন, ধরেন আমি কিংবা আমার কোনো একজন সহকর্মী বা যে কেই হোক একটা বিপদে পড়লো, যে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হলো, হয়তো আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে সে সেই হেল্পটা পেল না, বিএনপিকে কিভাবে পাশে পাবে তখন? আপনি একটা চমৎকার কথা বলেছেন। আপনি দেখেন 5 তারিখের পর, বিশেষ করে 5ই আগস্টের গণ অভ্যুত্থানবার বাংলাদেশে একটা বিরাট শঙ্কা ছিল, হয়তো প্রতিহিংসামূলক রাজনীতি হবে, কারো সম্পদ ধ্বংস করা হবে, সংখ্যালঘুদের উপর নির্যাতন হবে, এই ধরনের একটা বিরাট সংকট ছিল।
আপনি দেখবেন বিএনপি একটা দায়িত্বশীল রাজনৈতিক শক্তি হিসাবে মানুষের পাশে গিয়ে কিন্তু দাঁড়িয়েছিল। আমরা প্রমাণ করেছি যে বিএনপি বিপদের ক্ষেত্রে, নিরাপত্তার ক্ষেত্রে, জননিরাপত্তার ক্ষেত্রে মানুষের পক্ষে দাঁড়াবার মতো একটি রাজনৈতিক শক্তি। যার জন্য দেখবেন আমরা যে 31 দফা ঘোষণা করেছিলাম, যে কথাটি নুরুভাই বলেছে, এটা কিভাবে বাস্তবায়ন হবে, আমরা কিন্তু স্পষ্ট ভাষায় বলেছি হিংসা প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদীর ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন সম্প্রীতিমূলক, যার নাম দিয়েছি আমরা রেইনবো নেশন, প্রতিষ্ঠা করা হবে। এবং এটা কিভাবে বাস্তবায়ন হবে? বাস্তবায়নের জন্য নিরবিচ্ছিন্ন আলোচনা ও বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যতে এক নূতন ধারার সামাজিক চুক্তি, সোশ্যাল কন্ট্রাক্ট এর মাধ্যমে আমরা একটা ন্যাশনাল রিকাউন্সিলিয়েশন কমিশন গঠনের মাধ্যমে এটা আমরা বাস্তবায়ন করব। বিএনপি কিন্তু স্পষ্ট ভাষায় বলেছে যে সংকট বাংলাদেশে আছে, এটা আমরা স্বীকার করেছি যে মত পথ ভিন্নতা আছে, কিন্তু সবাইকে সম্মিলিত করে আমরা একটা সম্মিলিত জাতিসত্তার মাধ্যমে আগামী দিনে বাংলাদেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। যার কারণে আমাদের একটাই বক্তব্য হলো যে এখানে আপা আছে যে সোশ্যাল সায়েন্সের সোশ্যাল কন্ট্যাক্ট একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা এই কন্ট্যাক্টটাকে বাড়াতে চাই, যোগাযোগটা বাড়াতে চাই। আমাদের মধ্যে যেই নীতি নৈতিকতা আদর্শের মধ্যে ভিন্নতা আছে, কিন্তু একটা জায়গায় আমরা কিন্তু সবাই ঐক্যমত, সেটা আমাদের নেতা তারেক রহমান বলেছে, সবার আগে বাংলাদেশ। এই বাংলাদেশটাকে যদি আমরা ধারণ করতে পারি, আমার মনে হয় সকল সংকট উত্তরণ করে আগামী দিনে একটা গণমানুষের বাংলাদেশ আমরা তৈরি করতে পারব। এবং সেটাই হবে আজকের আপনার যে মূল প্রতিপাদ্য বিষয়, জননিরাপত্তা এবং মানুষের অধিকার। আমার মনে হয় সেখানে এটা আমরা 100% নিশ্চিত করতে পারব। অনেক ধন্যবাদ এ বি এম মোশাররফ হোসেন, ধন্যবাদ ডেমোক্রেসি ইন্টারন্যাশনালকে। এতক্ষণ যারা আমাদেরকে শুনছিলেন তাদেরকে সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা শুনছিলেন, আমরা আসলে ভয়ের বাইরে গিয়ে নিরাপত্তার কথা বলতে চেয়েছি, এবং জননিরাপত্তা আসলে তখনই নিশ্চিত হবে যখন একজন নাগরিক নির্ভয়ে কথা বলতে পারবেন, একজন নারী নিশ্চিন্তে চলতে পারবেন, একজন ভিন্ন মতাবলম্বী কোনো ভয় ছাড়াই প্রশ্ন তুলতে পারবেন, এবং আমাদের প্রত্যাশা থাকবে তেমন এক বাংলাদেশের। সবাই ভালো থাকবেন। নুসরাত বৃষ্টি বিদায় নিচ্ছি।